তার মানে হচ্ছে আপনাকে 8 ঘন্টা আগে পৌঁছাতেই হবে। গতবারের একটা ছোট্ট উদাহরণ দেই, সেটি হচ্ছে আমি এই আলোচনাটা অনেক ইম্পর্টেন্ট, যদি মাগরিবের মতো শেষ করতে না পারি মাগরিবের পরে আবার করব, কারণ এইটার উপরে আপনাদের টোটাল মানে 45 দিনের যে জার্নিটা সেটা নির্ভর করছে। তো আমি গতবারের উদাহরণ দিই, সেটি হচ্ছে আমি এহরামের কাপড় পরছি বাসায়, যে আমি 2 রাকাত সালাত পরে বের হব। আমি মনে আছে যে আমার টোটাল 15 মিনিটে আমি 47টা ফোন রিসিভ করেছি, 47টা ফোন, এবং সবগুলো ফোন হচ্ছে মিনিস্ট্রি থেকে, হজ অফিস থেকে, বিমান অফিস থেকে। ওনাদের প্রশ্ন হচ্ছে আপনাদের হাজি সাহেবরা কি বের হয়েছে নাকি বের হয় নাই, আপনারা কত দূর আছেন, আপনাদের কোনো হাজি সাহেবকে আমরা দেখতে পাচ্ছি না, আপনাদের বিরুদ্ধে জরিমানা হবে, আপনাদের লাইসেন্স নিয়ে আমরা করব, মিনিস্ট্রিতে করব যে আপনারা সব লেট কামার, এই অবস্থা। তো একটা মানুষ 15 মিনিটে যদি 47টা ফোন রিসিভ করে, তাহলে বুঝতে হবে যে এই 8 ঘন্টা আগে পৌঁছানোর গুরুত্বটা কতটুকু। আমাদের হাজি সাহেবরা পৌঁছাক আর না পৌঁছাক, আমাদের গাইডদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা 9 ঘন্টা আগে পৌঁছাবেন, এটা আপনাদের দায়িত্ব। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনারা 9 ঘন্টা আগে পৌঁছাবেন, এটি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন আপনাদের প্রতি। তাহলে আমরা এয়ারপোর্টে পৌঁছানোর পরে বাংলাদেশি, এখন কথা হচ্ছে এয়ারপোর্টে আমাদের পুরো টিমই থাকবে, যে কজনকে ঢুকতে দেয় তারা থাকবে। আপনাদের এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাদেরকে 2 ধরনের স্টিকার দেওয়া হবে, হয়তো লাল সবুজ বা নীল সবুজ, নীল লাল, যে কোনো স্টিকার হোয়াট এভার। এটা হচ্ছে আপনার হোটেল অনুযায়ী স্টিকার পড়বে আপনার গাড়িতে। আপনি একটু গাইডদেরকে বা আমাদের অফিসের যেসব স্টাফ থাকবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন ওই স্টিকারটা লাগানোর ক্ষেত্রে। আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনার প্যাকেজটা কি, আপনি বলে দিবেন। প্রত্যেকটা প্যাকেজের জন্য আলাদা আলাদা স্টিকার থাকবে। এই স্টিকারটা এই জন্যই, সেটি হচ্ছে আপনার ব্যাগে যখন স্টিকারটা লাগিয়ে দেওয়া হবে, এই স্টিকার অনুযায়ী আপনার লাগেজ আপনার হোটেলে পৌঁছায় যাবে। আপনাকে সৌদি আরবে গিয়ে কোনো লাগেজ নেওয়ার জন্য টাইম ওয়েস্ট করতে হবে না, আপনাকে দাঁড়াইতে হবে না, আপনার লাগেজ কোথায় আছে না আছে এটা জানার দরকার নেই, শুধুমাত্র আপনার হ্যান্ড লাগেজটা নেবেন। এখন কথা হচ্ছে আপনি যে লাগেজটা নিচ্ছেন, আপনার লাগেজের সাইজ কতটুকু হবে। আপনি যেটি লাগেজ দিবেন, বুকিংয়ে দিবেন, সেটির সাইজ হবে 24 ইঞ্চি, আর যেটি আপনি হাতে নেবেন সেটির সাইজ হবে 20 ইঞ্চি, যেগুলো আপনার ট্রলি ব্যাগ নেন। এখন লাগেজের কতটুকু মাল নিতে পারবেন, হ্যান্ড লাগেজে নেবেন 7 কেজি, আর যেটা আপনি বুকিংয়ে দিবেন সেখানে নেবেন হচ্ছে পার লাগেজে 23 কেজি, অর্থাৎ আপনি 46 কেজি পর্যন্ত আপনি মালামাল নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে আপনি আপনার লাগেজ দিয়ে দিলেন, আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই, লাগেজ জায়গা মতো হোটেলে চলে যাবে, হোটেলের লবিতে গিয়ে পৌঁছে যাবে। যদি আপনারা, আমরা বলবো যে লাগেজ আসছে, আপনারা নিয়ে আপনাদের রুমে নিয়ে চলে যাবেন। যদি কারো লাগেজ না পান, সেক্ষেত্রে আপনার যে হোটেলের দায়িত্বে যে মোয়াল্লিম সাহেব আছেন, যে গাইড আছেন, তাকে ইনফর্ম করবেন। টেনশনের কিছু নাই, সৌদি আরবে যেই প্রান্তেই লাগেজ থাকুক এটা আমরা কালেক্ট করে আনার ব্যবস্থা করব। এই জন্য সবার প্রতি পরামর্শ হচ্ছে, গত বছর 2 জন হাজির এই সমস্যা হয়েছিল, ওনার 3 দিন পর লাগেজ পেয়েছিল। তো উনি ওনার হ্যান্ড লাগেজে উনি এক্সট্রা কোনো কাপড়ই রাখেন নাই। তার হ্যান্ড লাগেজটা কিসের জন্য? হ্যান্ড লাগেজে আপনি এক্সট্রা 1 সেট এহরামের কাপড় রাখবেন, কারণ আপনি যে এহরামের কাপড়টা পরে যাবেন সেই কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে। আপনি সৌদিতে গিয়ে আপনার কোনো কারণে আপনার লাগেজ পেতে দেরি হলো, 2 ঘন্টা পরে হইতে পারে, কিন্তু আপনি তো 2 ঘন্টা আগে এহরামে মানে ওমরায় চলে যেতে পারেন। 1 সেট এহরামের কাপড়, আপনার 2 সেট পরার কাপড়, অ্যাটলিস্ট এগুলো রাখবেন। কারণ হচ্ছে এত লাগেজ মিসিং হতেই পারে, 2 দিন 3 দিন পরে পেতে পারেন, 6 ঘন্টা পরে পেতে পারেন, কিন্তু কারো প্যানিক হওয়া যাবে না। এটা নিয়ে মানে একদম অস্থির হওয়ার কিছু নাই। আপনারা আপনাদের হ্যান্ড লাগেজ এগুলো নিয়ে নেবেন, আর ওই লাগেজে যদি কারো লাগেজ খোয়া যায়, আল্লাহ না করুক কারো লাগেজ হারাক, যদি হারায় আমাদেরকে বলবেন, আমরা সময় মতো সবগুলো লাগেজ আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজি করব, মোয়াল্লিম অফিসকে জানাবো, হজ মিশনকে জানাবো, সবাই তাদের দায়িত্বে এগুলো খুঁজবে, আপনাদেরকে পৌঁছায় দেওয়া হবে। সেই জন্য আপনাদের ব্যাকআপ ড্রেস, ঔষধ যেগুলো নেওয়া যায় হ্যান্ড লাগেজে, সেগুলো আপনারা দয়া করে হ্যান্ড লাগেজে রাখবেন। কারণ এটা অভিজ্ঞতা বলে সবার সাথে ঘটে না, কিন্তু একজনের সাথে ঘটে যেতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্লেনের ব্যাপারে, সেটি হচ্ছে হজের সময় অনেক ক্ষেত্রে হজের সময় সিট নাম্বার দেয় না, আবার অনেক ক্ষেত্রে হজের সময় বুকিংয়ের সময় সিট নাম্বার উল্লেখ করে দেয়। তো সৌদি এয়ারলাইন্স যেটা হয়, সৌদি এয়ারলাইন্স অনেক সময় আগেই দিয়ে দেয় আপনাদের বোর্ডিং কার্ড নাম্বার থাকে। তো যার যেখানে পড়েছে, কেউ হয়তো পিছনে, ভাই আমাকে পিছনে কেন দিল, এইটার জবাব আমার কাছে নাই।
এটা এয়ারলাইন্সের কাছে কোনো জবাব নাই। কারণ আমাদের হয়তো প্রথম ফ্লাইটে 85 জন আছে, কিন্তু ফ্লাইটের যাত্রী সংখ্যা হচ্ছে 412 জন। তো অন্য এজেন্সির লোকজনও থাকবে, কাকে কোথায় ফালাবে আমরা কেউ জানি না। আমরা বলতে পারবো না যে আমাদেরকে একসাথে 50 জন বা আমাদের 60 জনকে একসাথে দেন, এটা এয়ারলাইন্সে বলার কোনো সুযোগ নাই। কারণ এরকম অনেকগুলো বুথ থাকে, প্রত্যেকটা বুথে সবাই দাঁড়াচ্ছে, যে যার মতো করে সিট অ্যালোকেশন করবে। কেন বলি এই প্রশ্নগুলো আসে, আমরাই করি। এক হাজি পিছনের সিটে বসেছে, একদম পিছনের সিটে, ওনার প্রশ্ন হচ্ছে আমাকে কেন পিছনের সিটে দিয়ে দিলেন? এখন এর জবাব আমরা কি দিব? প্লেনে সামনে যারা বসছেন সবার খাবার তো একই থাকে হজের সময়, বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস বলে তো কোনো ক্লাস নাই, সবার খাবার এক। ওই হাজি বলতেছেন পিছন থেকে যে সামনে সবাইকে ভালো খাবার দিছে, আমাদেরকে পিছনে এই খাবার দিছে। এর 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 আসলে কোনো উত্তর হয় না। তার সাথে কি মানে ঝগড়া করব, তর্ক করব? কিছু করার নাই। ওনাকে বলি ভাই এইটাই নিয়ম, এইটাই সিস্টেম। তারপরে উনি বুঝবেন না। পরে বিমানবালাকে ডেকে এরপরে হচ্ছে আপনার কেবিন ক্রু থেকে একজন নাবিক আসছেন, ওনাকে সরি বলছেন যে ভাই আপনার কি সমস্যা হচ্ছে, আমি উঠে আসছি বলেন। বলছে খাবার আলাদা হয়েছে। বলে যে আস্তাগফিরুল্লাহ, আমাদের খাবার আলাদা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ হাজিদের জন্য সবার সেম খাবার। এই প্রশ্নগুলো আসে দেখেই আপনাদেরকে আমরা বলছি। এরপরে হচ্ছে আপনারা যখন প্লেনে থাকবেন, প্লেন থেকে নামার পরে জায়গাটা খুব ক্রিটিক্যাল। কারণ হচ্ছে আপনি যখন প্লেন থেকে নামবেন তখন গাড়ি আসবে আপনাকে এয়ারপোর্টের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। তো এই গাড়িতে আসার পর ওরা আরবি ছাড়া কিছু বুঝে না, এবং সৌদি আরবরা একটা জিনিস মনে রাখবেন, খুব বেশি গোয়ার টাইপের হয়। হ্যাঁ, ওরা কাউকে তোয়াক্কা করে না। আপনি যতই ভালো কথা বলেন আপনাকে তোয়াক্কা করবে না, কোনো কিছু শুনবে না। ওরা যেটা বলবে করবেন, কারণ আপনি তোদের ভাষা বুঝেন না, আপনি তোদের ভাষা বুঝতেছেন না, কি বলতেছে দেখবেন ওদের চোখে মুখে প্রচণ্ড রাগ। তো বলবে যে ইয়াল্লা ইয়াল্লা সুরা সুরা, মানে হচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, গাড়িতে উঠো। এখন আপনি চিন্তা করতেছেন আমার গাইড তো আসতেছে না, আমি গাড়িতে উঠবো কীভাবে? এই জায়গাটা খুব ভাইটাল জিনিস। সেটি হচ্ছে যে আপনি যখন প্লেন থেকে নামবেন এবং হোটেল পর্যন্ত যাবেন, এইখানে আপনি গাইড পাইতেও পারেন, নাও পাইতে পারেন, এটা আপনার লাক। কারণ হচ্ছে একটার পর একটা গাড়ি আসতেছে, সামনে যা পাচ্ছে ঠেলে উঠাই দিতেছে, গেট লাগাই দিচ্ছে। এখন দেখা গেছে একজন গাইড নাও উঠতে পারে। তারপরে আমরা আমাদের গাইডদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের হাজি যে কটা গাড়িতে উঠে, আপনারা যে কজন আছেন প্রত্যেকে এক একটা গাড়িতে উঠে যাবেন। আপনি যখন ওখানে আপনাকে যখন গাড়ি থেকে নামিয়ে দিল, আপনার তো কোনো ইমিগ্রেশন নাই, আপনার তো কোনো লাগেজের কোনো বিষয় নাই। ওরাই দেখবেন যে সিরিয়াল বাই লোক দাঁড়ায় আছে, আপনাদেরকে অভ্যর্থনা দিচ্ছে, সালাম দিচ্ছে, এবং খালি বলতেছে আগাও, সামনে আগাও, সামনে আগাও। তো আপনি যখন সামনে আগাবেন এবং দেখবেন যে ওখানে অনেক গাড়ি বাস দাঁড়ায় আছে, এবং আপনাদেরকে পাসপোর্ট নিয়ে এক একজনকে এক এক বাসে উঠায় দিচ্ছে। এটা কিন্তু আগে ছিল না, এটা গত কয়েক বছর ধরে এই সিস্টেমটা ওরা চালু করেছে। তো আপনি যদি বলেন যে আমার গাইড ছাড়া আমি যাব না, আপনাকে ওরা আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে বলতেছে আপনি গাইড, আপনি উঠে যান না। আপনাকে বাসে উঠে, আপনি দেখবেন যে বাসে হয়তো আপনার 2 জন আছেন আমার এজেন্সি থেকে, আর বাকি অন্য এজেন্সির লোকজন। কিন্তু আপনার যে পাসপোর্টে যে স্টিকার আছে, এই স্টিকার অনুযায়ী ওদের কাছে ইনফরমেশন চলে যায়, ওরা আপনাকে কি করবে, আপনার হোটেলে নামায় দিবে। তার মানে যদি গাইড নাও থাকে আপনার সাথে, ভয়ের কিছু নাই যে আমাকে কোথায় নেওয়া হবে, আপনাকে আপনার হোটেলেই নেওয়া হবে। সেটা যেভাবেই হোক, যে কোনো উপায়ই হোক, আপনাকে হোটেলে নামায় দিবে। তার মানে আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনার পাসপোর্ট নিয়ে যাবে, পাসপোর্ট দিয়ে দিবেন, আপনি পাসপোর্ট চাওয়ার দরকার নাই, ওরা পাসপোর্ট আপনাকে দিবেও না। আপনার পাসপোর্ট চাওয়ার দরকার নেই, আপনি দেখবেন যে আপনাকে আপনার হোটেলে নামিয়েছে কিনা। তবে আমাদের সবসময় চেষ্টা থাকে, সেটি হচ্ছে আমাদের গাইডদেরকে বলে দেই যে আপনারা আগে আগে গাড়িতে উঠে যাবেন। চেষ্টা করবেন যে 15-20 জন 30 জন একটা গাড়িতে উঠলে আপনারা একজন উঠে যাবেন, যেভাবে হোক, ধাক্কাধাক্কি করে হোক বা যেভাবে হোক, আপনি আপনার হাজিদের সাথে উঠে যাবেন। তো আল্লাহর রহমতে কখনো এই ধরনের কিছু ঘটে নাই, শুধু আমার ক্ষেত্রেই ঘটে, কারণ আমি একা পড়ে যাই, সবাইকে উঠাইতে যাই, পরে আমার সাথে কেউ থাকে না, তখন আমি একাই যাই। এইটা আমার ক্ষেত্রেই ঘটে। তো আপনারা যেটা করবেন যে আপনারা হোটেলে পৌঁছাবেন, এই জায়গাটাতে আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে যারা শর্ট প্যাকেজে যাবেন, আপনাদের সময় তো আমাদের কোনো গাইড থাকবে না, স্বাভাবিক। এই এয়ারপোর্টগুলোতে আমাদের অফিসের কর্মকর্তারা আপনাদেরকে রিসিভ করে এয়ারপোর্ট পর্যন্ত, ইমিগ্রেশন আগ পর্যন্ত আপনাদেরকে আপনাদের লাগেজ সংক্রান্ত যত কাজ আছে আপনাদেরকে সবগুলো করে দিয়ে আপনাদেরকে ভিতরে দিয়ে আসবেন। কিন্তু তারপরে আপনারা যখন সৌদি আরবে যাবেন, আপনাদের সেম, আপনারা গাড়িতে উঠবেন, আপনাদেরকে হোটেলে নিয়ে আসবে। আমাদের মোয়াল্লেম অফিস বলবে যে তোমার 2 জন হাজি আসতেছে বা 3 জন হাজি আসতেছে, 5 জন হাজি আসতেছে, এবং মোয়াল্লেম অফিসের লোকজন ওই হোটেলে অবস্থান করে,
আমরা অবস্থান করব, আমরা আপনাদেরকে রিসিভ করব যারা শর্ট প্যাকেজে যাবেন। এখন এটি হওয়ার পর যেটি হচ্ছে যে আপনারা যখন হোটেলে পৌঁছাবেন, হোটেলে পৌঁছানোর পরে এবার তো আপনাদের সিট অ্যালোকেশন আমরা আগেই করে ফেলবো এবং আমরা এটা প্রত্যেকটা গাইডদের হাতে দিয়ে দিব। গাইডদের হাতে দিয়ে দেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে একটু সময় লাগবে, কারণ ওখানে ওনারা যাবেন, চাবিগুলো কালেক্ট করবেন এবং আপনাদের সবাইকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা অনেক লং জার্নি করে গেছেন, এয়ারপোর্টে 8 ঘন্টা, তার আগে বাসার আগে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে বের হয়েছেন, এরপরে প্লেনে 6 থেকে 7 ঘন্টা ছিলেন, আবার 4 থেকে 5 ঘন্টা। তো সব কিছু মিলে আপনারা কিন্তু একটা হিউজ টাইম আপনার জার্নির মধ্যে আছেন। আপনাদের মনে কষ্ট হতেই পারে, কিন্তু যে লোকটা আপনার সাথে আসছেন ওনারও তো সেম কষ্টটাই হচ্ছে। তো উনি তো আপনাদের চাবিগুলো সংগ্রহ করে আপনাদের যার যার রুম দিবে। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কোনো রুম কিন্তু দেখি নাই যে কোন রুমের কন্ডিশন কি, কোন রুম ছোট, কোন রুমের বারান্দা ছোট, কোন রুমের বাথরুম ছোট, এগুলো আমরা জানি না। কোন রুমের বাথরুম বড় সেটাও জানি না। কারোর সাথে এখানে আমার পার্সোনাল কারোর সাথে সম্পর্ক নাই যে এই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো আমি তাকে ভালো রুম দিয়ে দিচ্ছি। কারণ এখানে আপনারা সবাই হলিয়ারকে চিনেন, বিভিন্ন মাধ্যমে জানছেন, আসছেন, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কটা আমরা আজীবন আল্লাহর জন্য রাখতে চাই। আল্লাহর জন্য এই সম্পর্কটা তৈরি হয়েছে এবং এটা আজীবন থাকবে। কিন্তু কারোর সাথে কিন্তু আমাদের কোনো মানে এইটা নাই যে ওনাকে আমি পার্সোনালি চিনি, ওনাকে আমি ভালো রুম দিয়ে দিচ্ছি। আমি জানি না কোনটা ভালো রুম, তো আমরা কিন্তু এটা বলতে পারবো না কোনটা পশ্চিমমুখী রুম, কোনটা পূর্বমুখী রুম, আমরা কিচ্ছু জানি না। আমাদেরকে এখন পর্যন্ত কিন্তু আমাদের হোটেল এগ্রিমেন্ট কমপ্লিট, বাট এখন পর্যন্ত কিন্তু কোনো রুম নাম্বার এগুলো আমাদেরকে পাঠায়নি, মনে একটা হোটেল পাঠিয়েছে। তা আমাদেরকে যখন এগুলো পাঠায় আমরা দেখি যে এটা 4 জনের রুম, এটা 3 জনের রুম, এটা 5 জনের রুম, আমরা ওইভাবে রুম অ্যালোকেশন করে দেই। তা আপনাদেরকে হাজি সাহেবরা, গাইডরা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেককেই রুম নাম্বারগুলো বলে দিবেন যে আপনার এই রুম হতে পারে। ওখানে একজনের হাতে চাবি দিবে, বলে দিবে যে একজন চাবি নিয়ে গেছে, আপনি ওই রুমে চলে যান, আপনি ওই রুমে চলে যান। আপনারা যাবেন এবং আপনারা গাইডদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা হয়তো এই কাজগুলো আরও সহজ হয়ে যেতে পারে, যে না আপনাকে আমি সহযোগিতা করি, আমি আপনাকে সহযোগিতা করি। যখন একজন আরেকজনকে সহযোগিতা করবেন 1 ঘন্টার কাজটা হয়তো আধা ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। তো এই কাজগুলো হবে। এরপরে হচ্ছে আপনারা যখন হোটেলের রুমে প্রবেশ করবেন, কারো যদি কোনো রুমের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে সেটি আমাদেরকে জানাবেন, আমরা এটা সমাধান করব, কিন্তু সময় দিতে হবে। কারণ আমরা মাত্র গেছি, হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কারো হয়তো আমরা তো জানি না, কারো হয়তো রুমে কোনো সমস্যা থাকতেই পারে, হয়তো কোনো কারণে একটা লক নষ্ট থাকতে পারে, হয়তো ওয়াশরুমের হয়তো কোনো কল নষ্ট হতে পারে, বাট আশা করি এগুলো কোনো কিছু হবে না। তারপরে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা যে ইবাদতে যাচ্ছেন ওমরা করতে, সে ওমরার জন্য আপনারা কি একা একা চলে যাবেন? যারা 9 তারিখে যাচ্ছেন তারা শুক্রবার সকালে গিয়ে পৌঁছাবেন। সম্ভবত 6টা বা 7টা বাজতে পারে আপনাদের হোটেলে আনুমানিক। তো এরপরে কিন্তু জুমার নামাজ আছে। তো আপনাদের গাইডরা আপনাদেরকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের ওমরাটা যাবেন। অনেকেই বলবেন যে আরে আমি তো ওমরা করে গেছি এর আগে, আমি জানি তো আমি যাব না। অথবা আপনি গাইডকে ইনফর্ম করলেন না, গাইড যে কজনকে পাইলো নিয়ে গেল, আপনি পরবর্তীতে এসে বলতেছেন গাইড তো আমাকে রুমের মধ্যে নক দেয় নাই, আমাকে তো ডাকে নাই, আমি তো জানি না। তো সবাই তো গেছেন, সবাই গিয়ে একটু ফ্রেশ হবেন, তারপরে সবাই মিলে একসাথে ওমরা করতে যাবেন। এটি আপনাদের জন্য অনেক ভালো, কারণ আপনারা যারা প্রথম 85 জন যাবেন, আপনাদের সাথে 3 জন গাইড থাকবে, এজেন্সির মালিক থাকবে, 4 জন আছে। তো আপনাদের এই 85 জনের গ্রুপে 4 জন গাইড মানে হচ্ছে আপনাদেরকে খুব ভালোভাবে ওমরাটা করা দিতে পারবে। এবং প্রথম দিন যাওয়ার সুবিধা হচ্ছে পবিত্র কাবা শরীফ জায়গাগুলো খুব ফাঁকা থাকে, আপনি খুব রিল্যাক্স মুডে খুব আরামসে আপনাদের ওমরাগুলো করতে পারবেন। তা আপনারা গাইডদেরকে ফলো করবেন, গাইড কিন্তু 45 জনকে ফলো করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদেরকে যে সময় দিবে আপনারা সেই সময়ে লবিতে আসবেন এবং একসাথে আমি গাইডদের প্রতি অনুরোধ করতেছি আপনারা একটা চেক করে নেবেন। আপনাদের কাছে তো তালিকা আছে যে আমার এই হোটেলে 90 জন আছে, সাপোজ যে আমাদের 90 জন আসলো কিনা, আপনি একটু চেক করে নেন। চেক করার পর 2-1 জন যদি বাকি থাকে তার রুম নাম্বার দেখে দরকার হলে নিচ থেকে ফোন দেন, ফোন দিয়ে কনফার্ম হন যে উনি রুমে আছে না উনি চলে গেছেন। যদি রুমে না থাকে, উনি যদি চলে যায়, আপনি আপনাদের হাজিদেরকে নিয়ে বের হন। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তা আমাদের আলোচনা এ পর্যন্ত স্থগিত থাক, আমরা নামাজের পরে আমাদের বাকি আলোচনা আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে হজের প্যাকেজ বেড়ে যাওয়াতে
আপনার ওমরার যে পরিমাণ হ্রাস, আপনি হোটেল থেকে নেমেও নামাজের জায়গা পায় না কেউ। আমি রমজানে ওমরা করে আসছি, তো আমরা হোটেল থেকে বের হয়ে নামাজের জায়গা পাচ্ছি না, কারণ নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই, মানে এত লোক। সেক্ষেত্রে আপনাকে আমাদের হোটেল এগ্রিমেন্টগুলোই করতে হয় রমজানের সময়। তো ওই সময় আসলে একটা থেকে দুইটা বেশি রুম আমরা দেখতে পারি না, সুযোগ নাই আমাদের। এই জন্য আমরা বলেছি যে আমরা আসলে জানি না যে কোন রুমের কোয়ালিটি কীরকম। আমাকে হয়তো একতলা দেখিয়েছে, কিন্তু আমাকে রুম দিয়ে দিয়েছে 5 তলায়, আমি তো বলতে পারবো না যে ওই রুমের কন্ডিশনটা কীরকম। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এই কাজ শেষ হয়ে গেল, কিন্তু যেহেতু শুক্রবার হ্রাস হবে, দয়া করে যারা প্রথম গ্রুপে যাচ্ছেন আপনারা আপনাদের গাইডকে অনুসরণ ছাড়া আপনারা হারামে ঢুকবেন না। একটু চেষ্টা করবেন গাইডকে নিয়ে ঢুকতে, গাইডের সাথে আসতে। এখন হচ্ছে যে আপনারা যখন এই হোটেলে পৌঁছালেন, আপনাদের হোটেলে পৌঁছানোর পর আরেকটা বিষয় মিস হয়েছে, সেটি হচ্ছে যে আপনাদের খাবার দাবার। সকালবেলা আপনারা পৌঁছানোর পর, আমরা যেহেতু ওদের প্রথম দিন সবাই বাংলাদেশ থেকে প্রথম যাচ্ছি, কারণ আমাদের তো আগে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আপনার সাথে এজেন্সির মালিকও যাচ্ছে, আপনার সাথে গাইডরাও যাচ্ছে। তো আমরা খাবারের ব্যবস্থা করে রাখবো, এবং আপনাদের সকালে পৌঁছানোর পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে খাবার দিয়ে দেওয়ার জন্য। এবং প্রথম দিন একটু হয়তো গোছগাছ করতে সময় লাগবে, অনেকগুলো গ্রুপ ঢুকবে, খাবারের জায়গাটা হয়তো প্রথম দিন আপনাকে, কারণ গাইডরা তো এগুলো গোছায়, খাবারের টেবিলগুলো গোছায় গাইডরা প্লেটগুলো সাজাবে, সব কিছু সাজাবে। তো প্রথম দিন একটু কষ্ট হতে পারে আপনাদের। ইনশাল্লাহ হয়তো রাত্রেবেলা থেকে আপনারা দেখবেন যে সব কিছুই আবার সুন্দর মতো, আপনাদের খাবারের জায়গাগুলো সব সুন্দর হয়ে গেছে, কোনো কিছু কমতি হবে না। প্রথম বেলাটা একটু কনসিডার আপনাদের হয়তো করতে হবে, কারণ ওই সময় আমরাও যাব, আপনারাও যাবেন, সো সব কিছু ম্যানেজ করতে তো একটা সময় দিতে হয়, ঠিক না? আপনি যদি ম্যানেজ করতে সময় না দেন, এমন হতো যে আপনাদের গাইডদেরকে আগে পাঠিয়ে দিতে পারছি, এজেন্সি মালিক আগে চলে যেতে পারছে, তাহলে সুযোগ ছিল। কিন্তু এই ধরনের কোনো সুযোগ তো আমাদের নাই এখন পর্যন্ত। আমাদের কোনো এজেন্সির মালিকের পারমিশনই হয় নাই যে তারা কোন ভিসায় যাবেন, এইটাই সরকার ঠিক করতে পারে নাই এখন পর্যন্ত। তো এগুলো আসলে বাস্তবতা। এরপরে হচ্ছে আপনাদের মক্কায় যতদিন থাকবেন আপনারা ইবাদতের মধ্যে থাকবেন, আমরা আপনাদেরকে একদিন দর্শনীয় স্থানগুলো দেখিয়ে দিব। আপনারা দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ভিজিট করাবে গাড়ির মাধ্যমে। আমাদের গাড়ি থাকবে, গাইডরা থাকবেন প্রত্যেকটা গাড়িতেই। এই দর্শনীয় স্থানের ক্ষেত্রে মাঝে মাঝে সৌদি আরব রেস্ট্রিকশন দেয়, কোথাও কোথাও নামতে পারবেন, কোথাও কোথাও নামতে পারবেন না। তা আপনি হয়তো বলতে পারেন যে আমাকে এখানে নামালেন না কেন, গাড়ি থেকে কি দেখবো? এখন সৌদি আরব যদি রেস্ট্রিকশন দিয়ে থাকে, সৌদি আরব যদি ওই জায়গায় গাড়ি থেকে কাউকে নামতে অ্যালাউ না করে, আপনি সারাদিন চিল্লায় আপনি গলা ফাটায় ফেললেন, আমি আপনার সাথে ঝগড়া করলাম, কোনো লাভ হবে? আমার মনে হয় না। তা আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু 2022 সালের দিকে এই ঘটনা ঘটেছিল, কোনো জায়গায় কোথাও গাড়ি থেকে নামতে দেয়নি, আমাদেরকে জাস্ট সাইড দিয়ে বাস দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, দিস ইজ কল আরাফা, দিস ইজ মিনা, দিস ইজ মুজদালিফা, এভাবে করে আমাদেরকে দেখায় নিয়ে চলে আসছে। তো আমাদের নামতে দেয় নাই। তবে গত বছর আবার কোথাও কোথাও নামতে দিয়েছিল, সমস্যা হয় নাই। তো যদি কাউকে নামতে না দেয়, এটা বাসের যারা থাকেন ওরাই জানেন, এবং গাইডরা থাকবেন, যেখানে যেখানে আপনাদেরকে নামতে দিবে আপনারা নামবেন। নামার সময় অবশ্যই গাড়ির নাম্বারটা মনে রাখবেন, এবং আপনি কার গ্রুপে আসছিলেন এটাও মনে রাখবেন, এবং ওনার নাম্বারটাও নেবেন। যেহেতু নাম্বারের কথা আসলো, মোবাইল সিম কার্ড 2016 সাল পর্যন্ত, 2015 বা 16 সাল পর্যন্ত আমরা আগেই সিম কিনে নিয়ে আসতে পারতাম, বিনামূল্যে সিম দিত, আমরা এগুলো বাংলাদেশি হাজিদেরকে প্রোভাইড করতে পারতাম। কিন্তু সৌদি সরকার এইটা বন্ধ করে দিয়েছে সিস্টেমটা। সেটা হচ্ছে আপনাকে ফিঙ্গার দিয়ে, আপনার পাসপোর্ট দিয়ে আপনাকে সিম কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যে হোটেলে থাকবেন, আমার জানা মতে আপনাদের 3টা হোটেলের সামনেই অনেকগুলো বুথ আছে, হোটেল মানে আপনার সিম কোম্পানির বুথ আছে। আপনারা আপনাদের পাসপোর্টের কপি, ভিসার কপি দিয়ে, আপনারা ফিঙ্গার দিয়ে আপনারা সিম কিনতে পারবেন। ওখানে প্যাকেজ পাওয়া যায়, প্যাকেজ কিনে নেবেন, 30 দিনের প্যাকেজ বা 28 দিনের করে প্যাকেজ পাওয়া যায়, এগুলো কিনে নেবেন। এটা আপনাদের জন্য সাশ্রয়ী, দেখবেন নেট সহ পাওয়া যাচ্ছে, আপনারা এগুলো কিনে নেবেন। এখন সিম কিনবেন কি শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য কিনবেন না? মহিলাদের জন্য বেশি দরকার। কারণ হচ্ছে আপনার সাথে আপনার ওয়াইফ যাবে 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে তো আর গাইড আপনাদের সাথে কখনো যাবে না। আপনি আপনার মতো ঘুরবেন, আপনি আপনার মতো নামাজে যাচ্ছেন। আপনার মহিলাদের জন্য নামাজের জায়গা এক জায়গায়, পুরুষদের জন্য নামাজের জায়গা এক জায়গায়। এখন আপনার ওয়াইফের কাছে যদি না থাকে, মোবাইল না থাকে, আপনি তো বলতে পারতেছেন না
কোনো কারণে হয়তো তাকে বলেছেন যে এখানে দাঁড়াও, পুলিশ দাঁড়াইতে দেয় না। মানে সৌদি আরবে যেটা হয়, হারাম শরীফে পুলিশ দাঁড়াইতেই দেয় না কোথাও, খালি বলে ইয়াল্লা ইয়াল্লা সুরা সুরা, খালি বলে যে তোমরা সরো, তোমরা যাও, সামনে আগাও, গুদ্দাম গুদ্দাম মানে সামনে আগাও। তো এই যেগুলো যখন বলতে থাকে, এই টার্মগুলো শিখিয়ে দিচ্ছে, মানে আপনাদেরকে মনে রাখবেন যে এই টার্মগুলো মানে হচ্ছে যে আমাদের সামনে যাইতে বলতেছে, সুরা মানে তাড়াতাড়ি করতে বলতেছে, ইয়াল্লাহ মানে সর, ইয়াল্লাহ মানে সর, ইয়াল্লাহ মানে তো আমরা জানি ইয়াল্লাহ, ওরা কয় ইয়াল্লাহ সর মানে সরে যা। তো এইটা হচ্ছে, এই টার্মগুলো মনে রাখবে। এখন দেখা গেছে আপনি আপনার ওয়াইফকে বললেন যে তুমি হাম্মাম 6 নম্বরের সামনে দাঁড়াও, আমি তোমাকে এখানে রিসিভ করবো। এখন পুলিশ এসে ধরেন এখানে কাউকে বসতে দেয় নাই, কাউকে দাঁড়াতে দেয় নাই। এখন আপনার ওয়াইফ হয়তো গিয়ে অন্য জায়গায় দাঁড়িয়েছে। এখন আপনি আপনার ওয়াইফকে সিম কার্ড দিলেন না, মোবাইলে দিলেন না, কি হলো? আপনার ওয়াইফ তো আপনাকে খুঁজে পাচ্ছে না। লাস্টে কি হয়? মানুষের সহযোগিতা হয় সে হোটেলে পৌঁছাতে পারে, আর না হলে তাকে আবার হজ মিশনে দিয়ে আসে। আর হজ মিশনে দিয়ে আসলে কার দায়িত্ব জানেন? আমার দায়িত্ব। একটা গাড়ি নিয়ে ওনারা খুঁজে খুঁজে নিয়ে এসে হজ মিশন থেকে আবার নিয়ে আসি। তো মোটামুটি এরকম হতেই থাকে, বিশেষ করে আন্টিদের প্রচুর। হ্যাঁ, আন্টিদেরকে আমাকে প্রায় সময় গাড়িতে করে হজ মিশন থেকে খুঁজে নিয়ে আসতে হয়। এখন দয়া করে যারা আন্টিদেরকে নিয়ে যাবেন, আপুদেরকে নিয়ে যাবেন, ভাবিদেরকে নিয়ে যাবেন, আপনারা ওনাদেরকে একটা সিম অবশ্যই কিনে দিবেন। এতে আপনার কষ্ট থেকে বাঁচবেন, ওনাদেরকেও কষ্ট থেকে বাঁচাবেন। কারণ হচ্ছে আপনি যেমন খুঁজবেন পাগলের মতো, উনিও আপনাকে খুঁজতে থাকবে। যদি না থাকে তাহলে কি হবে? দুইজনে দৌড়াবেন। আচ্ছা, এখন হোটেলে পৌঁছার পরে প্রথম দায়িত্ব হচ্ছে, গাইডদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরও প্রথম দায়িত্ব হচ্ছে সবার হাতে একটি করে হোটেলে কার্ড দিয়ে দিবেন। আমরা আপনাদেরকে একটা করে হলিয়ারের আইডি কার্ড দিয়ে দিব, ফিতাওয়ালা। এইটা কেন দিচ্ছি? এবছর যাতে আপনারা হোটেলের যে ভিজিটিং কার্ডগুলো আছে ওখানে রাখতে পারেন। আমরা ওই সিস্টেম করে একটা কার্ড দিচ্ছি আপনাদেরকে, জাস্ট ফিতা সহ এইটা দিয়ে দিব। ওটার মধ্যে হোটেলের কার্ড যাতে ঢুকাতে পারেন। মানে অনেক সময় প্রশ্ন আসে, আমি হোটেলের কার্ড কোথায় রাখবো? আপনি দিচ্ছেন, পকেটে তো থাকে না, অনেক সময় ব্যাগে হারায় যায়, পাঞ্জাবি চেঞ্জ করি। আইডি কার্ড, যে আইডি কার্ড দুইটা আপনাদেরকে দেওয়া হবে বাংলাদেশ হজ অফিস থেকে, মিনিস্ট্রি থেকে আর হলিয়ার থেকে, এই আইডি কার্ড কখনোই আপনার গলা থেকে খুলবেন না। কারণ আপনি যেখানেই বিপদে পড়েন না কেন, ওইখানে যে প্রতিষ্ঠানের নাম আছে, মক্তবের নাম্বার আছে 37, আপনি বিপদে পড়লে আপনাকে 37 ওরা কল করে বা 37 আপনাকে পৌঁছায় দিবে। এটা আপনি মনে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই হজ শেষ হয়ে যাওয়ার পরে বলে যে ভাই মক্কা শরীফের আশপাশে রাসূলের বাড়ি দেখি নাই, বুড়ি বাড়ি দেখি নাই, আবু জেহেলের বাড়ি দেখি নাই, এটা দেখি নাই, ওইটা দেখি নাই, এই প্রশ্নগুলো করতেই থাকেন। তো আমাদের কথা হচ্ছে, প্রথম দিকে তো আপনারা মোটামুটি 12 তারিখের মধ্যে সবাই চলে যাচ্ছেন, ওই সময়টা কাবা শরীফ ফাঁকা থাকে। মক্কার আশপাশে যে জায়গাগুলো আছে এগুলো আপনারা দেখবেন। আমি জানি স্বাভাবিকভাবে আপনারা চিনবেন না, আপনারা আপনাদের গাইডদেরকে বলবেন যে আজকে আসরের নামাজের পর আমাদের সময় দেন, আমাদেরকে আশপাশে কি আছে, মানে মক্কা শরীফের আশপাশে কার কার বাড়ি ছিল, কোথায় কি ছিল, এগুলো আমাদেরকে দেখান, রাস্তাগুলো চিনান। এইটা আপনারা, আমরাও গাইডদেরকে গতকালকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এবং আপনাদেরকেও বলে দিচ্ছি, আপনারা একটু মনে করে নিয়ে নেবেন যে আমাদেরকে একটু নিয়ে যান, আমাদেরকে একটু দেখায় নিয়ে আসেন। ওই হজের পরে বললে তখন আর সম্ভব হয় না, এত মানুষ থাকে, তখন তো আপনি মানে হাঁটা চলাই করতে পারেন না ঠিক মতো, তখন তো আপনাকে আর কোনো কিছু দেখানো সম্ভব না। আচ্ছা, আমাদের মক্কার মোটামুটি এই পার্ট, আপনাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার থাকবে। এবং আপনারা যদি কখনো অসুস্থ হন আমাদেরকে জানাবেন, হসপিটাল আছে, আপনাদেরকে চিকিৎসার ব্যবস্থা করানো হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা থাকে, সৌদি সরকারের পক্ষ থেকে ব্যবস্থা থাকে। তারপরও আপনারা আপনাদের প্রয়োজনীয় ওষুধপত্রগুলো সাথে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, আর কেউ কোনো কিছু সমস্যা হলে, কেউ কোনো কিছু যদি মনে করেন যে আমি এই প্রবলেম ফিল করছি, দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব দ্রুত সমাধান করার জন্য। এখন মক্কার পরে আসি মদিনার পার্ট। এটা হচ্ছে যে হজের ইতিহাসে মদিনায় যাওয়ার সময় একসাথে সবাই মদিনায় যায়। ওই টাইমটা হচ্ছে যে ওই দিনই মদিনায় যাইতে হবে। ওই 11টার মধ্যে যদি মদিনায় ঢুকতে না পারেন, মানে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গায় যদি অতিক্রম করতে না পারেন, তাহলে আপনারা আর কেউ মদিনায় যেতে পারবেন না। তো ওই লাস্ট দিনই সব এজেন্সি, মানে প্রায় 10 থেকে 15 লাখ লোক ওই দিন মদিনায় এন্ট্রি করে। তো যেটা হয় সেটা হচ্ছে, গাড়ি আসার কথা ধরেন সকাল 9টায়, গাড়ি আসবে বিকাল 5টায়, গাড়ি আসতে পারে রাত 10টায়, আবার গাড়ি নাও আসতে পারে। এখন আমরা কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু সবাই বাইরে অপেক্ষা করছি। কারণ এই গাড়িটা, ওর সৌদি সরকার যেটা করে সেটা হচ্ছে, যেহেতু সবগুলো হোটেল হারামের পাশে, আর আমাদেরটা তো একদম হারামের সাথে লাগানো হোটেল সবগুলো, তো এইখানে তো ধরেন একসাথে হয়তো খুব বেশি হলে 15টা গাড়ি ঢুকতে পারে, রাস্তার মধ্যে দাঁড়াতে পারে। তো এরকম গাড়ি ঢুকবে ধরেন এখানে 200, 250, 300 প্রতি ঘন্টায়। তো
তো একটা একটা করে গাড়ি ঢুকে, হয়তো আজকে এখন 45 নম্বর মক্তবের একটা গাড়ি ঢুকছে, হয়তো 100 নম্বর মক্তবের একটা গাড়ি ঢুকছে, ইরানের মক্তবের গাড়ি ঢুকছে, ফিলিস্তিনের মক্তবের গাড়ি ঢুকছে, আমাদের গাড়ি আসতেছে না। এটা হতে পারে। সো এইটা প্রায় বছরই হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট টাইমে কখনো গাড়ি আসে না, সবসময় নির্দিষ্ট টাইমের অনেক পরেই গাড়ি আসে। শুধুমাত্র গত বছর 7টার গাড়ি 6:55-তে আসছিল, শুধুমাত্র গত বছর মদিনার গাড়ি। এই মানে এই পর্যন্ত যত হজ হয়েছে কোনো হজেই আমরা গাড়ি কখনো সময় মতো পাই নাই। শুধু লাস্ট ইয়ার 7টার গাড়ি 6:55-তে আসছিল। হাজি সাহেবরা তখন আর নামতে পারে না, গাড়ি না দেরি হয় বলছিলেন, এই জন্য তো সবাই রুমের মধ্যে আছি। হ্যাঁ, তো যেটা হচ্ছে টাইম আপনাকে যেটা দিবে আপনাকে ওই সময় নামতে হবে, কারণ গাড়ি যদি আগে চলে আসে, টাইমলি চলে আসে, তখন আবার পুলিশ গাড়ি দাঁড়াতে দেয় না। কারণ ওদের তো এত হিউজ পরিমাণ, 15 লাখ লোক যদি বের হয়, তাহলে কি পরিমাণ গাড়ি কাবা শরীফের ওখানে ঢুকে আপনারা চিন্তা করতে পারেন? কেন ইমাজিন, এটা আপনারা চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ গাড়ি ঢুকতেছে। তো ওরা কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের বেশি কোনো গাড়ি থাকতেই দেয় না। সেক্ষেত্রে আপনাদেরকে যদি বলে 7টা, আপনাদেরকে 7টায় মানতে হবে, 7টায় নেমে যাবেন। আপনাদেরকে যদি বলে 8টায় গাড়ি আসবে, 8টায় নামবেন, কিন্তু আপনার নেমে দাঁড়ায় থাকতে হবে নিচে। যদি লবিতে বসার জায়গা থাকে থাকবেন, নইলে দাঁড়িয়ে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। আর লাগেজের ক্ষেত্রে যেটা হবে, মদিনায় যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিসপত্র একটা লাগেজে নেবেন, ছোট লাগেজ নেবেন। ওই দিন 9 দিন থাকবে, 9 দিনের হিসাব করে নেবেন। আপনার ধরেন অনেক কেনাকাটা করছেন, অথবা আপনার বড় লাগেজ আছে, এগুলো কিচ্ছু নেওয়ার দরকার নেই। আপনাদেরকে আগের দিন আমাদের সব গাইডরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে নিচে লবিতে অমুক জায়গায়, লবিতে অমুক জায়গায় আপনারা আপনাদের এই লাগেজগুলো রেখে দিবেন, আপনারা এখানে রেখে দিবেন। আমাদের যে মদিনার পরে আসার পরে যে আমাদের হোটেল, অটোমেটিক এই লাগেজগুলো আপনারা চলে যাবেন, আমাদের লোক থাকবে, এরা এই লাগেজগুলো নিয়ে ওই হোটেলে পৌঁছায় দিবে। মানে কষ্ট করে আপনাকে আবার মদিনায় লাগেজ নিয়ে যাইতে হবে না। এবং মদিনা থেকে আসার সময় যেটা হয়, এটা কেন করি, কারণ আপনারা ম্যাক্সিমামই মদিনায় গিয়ে খেজুর কিনেন, এবং কেউ 20 কেজি নিচে কিনে নি না। হ্যাঁ, তো আপনার যদি সবাই 20 কেজি করে একটা করে ওখানে নতুন করে লাগেজ করেন, আপনার হ্যান্ড লাগেজ আছে, আবার আরেকটা লাগেজ নেন, গাড়িতে তো জায়গা হবে না লাগেজের। তা আমরা যেটা বলি যে ছোট্ট একটা লাগেজ নেবেন 9 দিনের জন্য, আপনার যতটুকু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেটুকু নেওয়ার জন্য, যেটুকু লাগে সেটুকু আপনারা নিয়ে যাবেন, ওখানে কেনাকাটা করেন। আপনারাই বুঝবেন যে কি পরিমাণ কেনাকাটা মানুষজন করে। আল্লাহর রহমতে গাড়িতে কত কষ্ট হয় প্রত্যেকটা লাগেজ ঢুকায়, মানে গাড়ি মানে অনেক সময় বিপদে পড়ে যায় যে বাকি লাগেজগুলো কিভাবে নিব। তো এই কারণে আপনারা এই কাজটা করবেন, আপনাদের লাগেজ পৌঁছে যাবে। আপনারা যখন এরপর হচ্ছে মদিনায় যাবেন, মদিনায় গিয়েও সেম ঘটনা, আপনাদের হোটেলে পৌঁছাবে, হোটেলে গিয়ে ওখানে রুম অ্যালোকেশন আগে থেকে করা থাকবে, আপনাদেরকে ওখানে রুমগুলো দিবে। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সহযোগিতা করবেন, আমরা টাইমলি আপনাদেরকে সবাইকে রুম দিয়ে দিব। সবার ওখানে মদিনায় খাবারের ব্যবস্থা, আপনাদের নিজস্ব ব্যবস্থাপনায় যেটা থাকবে সেটা হচ্ছে যে মদিনায় ক্যাটারিং সার্ভিসে খাবার হবে, আর মক্কাতে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় খাবার হবে, কারণ মদিনায় কারো খাবার অ্যালাও না, শুধুমাত্র ক্যাটারিং সার্ভিসের খাবার ছাড়া। তো 2টা হোটেলে ক্যাটারিং সার্ভিসে খাবার ঢুকবে, একটা হোটেলে সম্ভবত হোটেলের সাথে চুক্তি থাকবে, ওরা খাবার দিবে, ওইখান থেকে খাবার যাবে। এই হচ্ছে মদিনার অবস্থা। আর মদিনা থেকে যেদিন আসবেন সেম ঘটনা, মক্কা থেকে যেভাবে যাবেন সেভাবে টাইমলি ওরা গাড়ির টাইম দিবে। এটা রাত 3টা হইতে পারে, রাত 4টা হতে পারে, রাত 2টা হইতে পারে, যখনই টাইম দেখ ওই সময় আপনাকে আসতে হবে। আমাদের ওই সময় হোটেল ছেড়ে দিতে হবে, আমাদের গাড়ির জন্য ওয়েট করতে হবে। গাড়ি আসবে, আমরা সবাই গাড়িতে উঠে আমরা আজিজিয়াতে চলে আসব। এখন আজিজিয়া হোটেলে আসার পরে, মানে হোটেলে এগুলো সংক্ষিপ্ত করে দেই যে সেম একই কন্ডিশন, আপনারা আসবেন, রুম অ্যালোকেশন হবে, নতুন করে আবার রুমের চাবি নিয়ে নতুন রুমে যাবেন। এখন যেটা হয়, রুম অ্যালোকেশন করতে গিয়ে অনেক সময় দেখা গেছে মক্কার হোটেলগুলো আমরা 4 বেডের পেয়ে যাই, কিন্তু মদিনাতে গিয়ে হোটেলগুলো একটু রুমগুলো বেশি থাকে, আজিজিয়াতে গিয়ে একটু বেশি থাকে। হয়তো রুমে আপনার এক রুমে 4 জন ছিলেন, কিন্তু আমাদের মদিনাতে গিয়ে অ্যালোকেশন করতে হয়েছে 5 জনের রুম। সেক্ষেত্রে আপনি হয়তো বলতেছেন, ভাই উনি তো আমার রুমমেট ছিল, ওনারা কেন বাদ দিয়ে আর এক রুমে দিলেন? আমাকে কাউকে না কাউকে কোনো রুম না ভাঙতেই হবে, তখন তো আমাকে ভাঙতে হবে কোনো না কোনো রুম। এখন যদি বলেন যে আমরা একসাথে ছিলাম, একটা মহব্বত তৈরি হয়ে গেছে, কেন ওনাকে দিলেন, আমাকে ওনার সাথে দেন, এরকম যারা রিকোয়েস্ট করেন, এই রিকোয়েস্টগুলো করেন না, তখন আমাদের আসলে কষ্ট হয়, কারণ এটা মিলাইতে পারি না। এক একটা রুম প্ল্যান করতে 3 রাত 4 রাত পর্যন্ত চলে যায়, কোনোভাবে মিলাইতে পারি না। রুম অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সবার সাথে, আপনাদের এলাকাকে আগে আমরা চিন্তা করি আপনারা কোন এলাকার, আপনার সাথে কার যাবে
সেটা চিন্তা করি, বয়সের কথা চিন্তা করি যে সিনিয়রের সাথে জুনিয়র দেওয়া যাবে না, এরপরে এই এলাকার সাথে এলাকা দিব না, অনেক বিষয় আছে। এরপরে হচ্ছে গ্রুপ চিন্তা করি যে ওনারা হয়তো একসাথে 7-8 জন আসছেন, তাদেরকে কিভাবে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে শুধু তাই না, মানে একটা রুমের সাথে, একটা পুরুষের রুমের সাথে একটা মহিলা রুম দিতে হয়। তার মানে আমাকে প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করতে হয় যে এখানে যদি এই মহিলাকে দিই তাহলে পুরুষকে এই রুমে দিতে হবে, এখন এই পুরুষকে যদি এই রুমে দিই তাহলে আরেকজনের মহিলাকে এই রুমে আনতে হবে। মানে এই ক্যালকুলেশনগুলো মিলানো, এরা যারা রুম প্ল্যান করে তাদের জন্য যে কতটা টাফ। এই যে মক্কা রুম প্ল্যান আমরা হয়তো কালকে থেকে শুরু করব, কিন্তু দেখবো যে আমরা হয়তো 9 তারিখে রাত্রে 12টা, 1টা, 3টা, 4টা পর্যন্ত লেগে যায় আমাদের রুম প্ল্যান শেষ করতে। এটা আসলে ডিফিকাল্ট, কারণ আপনাদের সুবিধার্থে, কারণ আপনার ওয়াইফকে যদি 3 তলায় দিই আর আপনাকে যদি 9 তলায় দিই, কমিউনিকেশনের তো ঝামেলা হবে। তা আমরা চেষ্টা করি আপনার পাশাপাশি রুমে আপনাদের রুম অ্যালোকেশন করতে, যাতে আপনাদের এই কমিউনিকেশনটা গ্যাপ না হয়। আপনারা যাতে ইজিলি আপনাদের যারা আছে আপনাদের সাথে মহিলা মাহরাম আছে, আপনারা যাতে তাদেরকে ইজিলি আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে মানে বিগত সালে অনেক হাজিরা কমপ্লেন করেছেন, সেটা হচ্ছে যে পাশাপাশি মহিলা পুরুষের রুম থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে পুরুষরা হুট করে রুম খুলে ঢুকে যান, রুম নকও করেন না, রুম খুলে মুখ ঢুকাই দিয়ে ডাকতেছেন উমুককে। এই কাজটা দয়া করে কেউ করবেন না। এইটা হাজি সাহেবরা অথবা রুমের অন্যান্য মহিলারা কমপ্লেন করেন, কারণ হচ্ছে মহিলারা এমনিতেই অনেক বেশি পোশাক পরেন, তারা অনেক বাইরে প্রচণ্ড গরমের মধ্যে থাকে, রুমের মধ্যে আসার পরে তারা একটু স্বাধীনভাবে থাকার চেষ্টা করেন। তো এটা যখন হয় স্বাভাবিকভাবেই আপনারা তাদেরকে এই আপনাদের যদি প্রয়োজন হয় আপনি কলিং বেল দেন, প্রয়োজন হলে দরজায় নক করেন, অথবা আপনি ফোন দেন, বাইরে ডেকে কথা বলেন। আপনারা কারো মহিলাদের রুমে এভাবে কেউ নক করবেন না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গত বছর আমরা যখন ছিলাম, আরাফার ময়দানে ছিলাম, আরাফার ময়দানে পুরুষ এবং মহিলার জায়গা তো আমার মানে তাঁবুর ক্ষেত্রে আলোচনা আসলে, যেহেতু আলোচনাটা আসছে, সেটা হচ্ছে আমাদেরকে তো আরাফাতে একটা তাঁবু দিয়ে দেয়, সেই তাঁবুতে কিন্তু কোনো ডিভাইডেশন থাকে না, কোনো ডিভাইড থাকে না যে এটা পুরুষের জন্য এটা মহিলার জন্য, পুরোটা একটা খোলা তাঁবু দিয়ে দেয়। তো আমরা যেটা করি, আমরা বিভিন্ন চাদর দিয়ে কাপড় দিয়ে আমরা এটাকে আলাদা করি যে এই অংশটুক মহিলাদের জন্য, এই অংশটুক পুরুষদের জন্য। তো এটা করতে গিয়ে যেটা হয়, পুরুষরা কাপড় সরাতে সরাতে এভাবে ধাক্কা দিয়ে ডাকতে ডাকতে, মুখ উঁচা করে ডাকতে ডাকতে কাপড়ে নিচু চলে আসে, মহিলাদের পুরো দেখা যায়। অথবা উনি মুখ দিয়েই করতেছেন, তো ওইখানে তো সব মহিলা দেখা গেছে, অর্ধেক মহিলা ওখানে আছে। তো এই কাজগুলো না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ এক তো হচ্ছে পর্দার খেলাফ হচ্ছে, আপনার কারণে অন্যরা বিরক্ত হচ্ছে। এই কাজগুলো আমরা না করি। যদি কাউকে একান্তই প্রয়োজন হয় কর্নারে গিয়ে আপনারা কাউকে ডাকেন, বা আপনার ওই পাশে যিনি আছেন তাকে বলেন যে আমার উমুককে ডেকে দেন। আমার আশা করি যে এইভাবে যদি আমরা করি, অথবা আমাদের গাইডদেরকে বলেন, আমরা জোরে চিল্লায় হলো ডাক দিয়ে শোনাবো, আপনাদেরকে ডাক দিয়ে দিব। কিন্তু আপনারা এই কাজগুলো ওইখানে করেন না, কারণ এগুলো নিয়ে হাজিরা প্রচুর কমপ্লেইন করে। আপনি হয়তো ভালো মনে করছেন, কিন্তু হাজিরা অনেক কমপ্লেইন করে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, যিনি আজকে হজের উপর এবং ওমরার উপর আপনাদেরকে প্রশিক্ষণ দিবেন, সম্মানিত প্রশিক্ষক, বংশাল বড় মসজিদের সম্মানিত খতিব শহীদুল্লাহ খান মাদানী। আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজিজিয়াতে খুব বেশি হলে 2 দিন থাকবো, তৃতীয় দিন আমরা মিনাতে যাব। মিনায় যাওয়ার ক্ষেত্রে গাড়ি আসবে, কিন্তু এই গাড়ির সংখ্যা হাজির সংখ্যার অর্ধেক। মানে আমাদের হাজি যদি 270 হয়, আমাদের গাড়ি দিবে হচ্ছে 130 জন বা 135 জনের। একটু শুনেন, আমি বলি, মহিলাদের ওখানে অনেক গল্প হচ্ছে, কমপ্লেইন আসতেছে, আপনারা একটু নীরবতা পালন করলে ভালো হয়। আচ্ছা, সেটি হচ্ছে যে মিনাতে, এটা আমাদের হাতে কিছু করার নাই, এটা হচ্ছে সৌদি সরকারের নিয়ম। সেটি হচ্ছে যে মিনাতে যখন আপনারা যাবেন, একটা হিউজ পরিমাণ গ্যাদারিং হয় মিনাতে, এবং মিনা তাঁবুর কারণে ম্যাক্সিমাম রাস্তাঘাট বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে তারা গাড়িগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক হাজির অর্ধেক গাড়ি তারা দেন। সেক্ষেত্রে আপনাদেরকে ম্যাক্সিমাম এই মানে মিনা এবং আরাফার ক্ষেত্রে আমাদের যে গাড়ি আসবে, হয়তো আমরা গাড়ি পাবো 6টা, আমাদের গাড়ি দিচ্ছে 3টা, আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এই জায়গায় আপনাদেরকে এটা মেনে নিতে হবে, এই জায়গায় আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমি যদি গাড়ি 3টা পেয়ে থাকি, যারা ইয়াং আছি, যারা পুরুষ আছি,
আমরা হয়তো বয়স্ক লোকদেরকে বসতে দিব, মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে অবশ্যই বসতে দিব, আমরা দাঁড়িয়ে যাব। হ্যাঁ, খুব বেশি পথ না, কিন্তু জ্যাম হয়ে গেলে পথটা অনেক দূর হয়ে যায়, যদিও কষ্ট হবে, কিন্তু আমাদের গাড়ি তো দিবে ধরেন অর্ধেক, তাহলে আমরা কি করব? আমরা কি যাব না? আমরা কি রাগ করে বসে থাকবো? রাগ করে বসে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে আমাকে যেতে হবে, কারণ অর্ধেক গাড়ি দিবে। আরাফা থেকে আপনাকে মিনাতে যাওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিবে, সেই টাইমে আবার আমাদেরকে আরাফায় নিয়ে যাবে। এটা মোয়াল্লেম অফিসে দিবে, ওখানে যে অফিস থাকে, যে আমাদের কয়টায় গাড়ি দিবে, সেই গাড়ি যখন দিবে আমরা সবাই একসাথে বের হবো এবং আমরা ওই গাড়িতে উঠবো। সেম একই কথা, যে আরাফা পর্যন্ত গাড়ি অর্ধেক, ওই অর্ধেক গাড়িতে যেতে হবে, দাঁড়ায় বসে যেতে হবে। ভাগ্য ভালো হলে অনেক সময় পুলিশের তাড়ানি খেলে এমন হয় যে গাড়ি খালি ফিল আপ হয়েছে, পুলিশ এসে গেট লক করে দিয়ে পাঠিয়ে দিল, তার মানে দাঁড়া থাকতে হবে না। যদি ওরকম কোনো সুযোগ পেয়ে যান তো এটা আল্লাহ মেহেরবানি। এরপরে আরাফা থেকে আসার পরে সবচেয়ে কঠিন সময় হচ্ছে এইটা, আরাফা থেকে মুজদালিফা আসার সময়। আরাফা থেকে মুজদালিফা আসার সময় আপনার গাড়ি কখন আসবে, গাড়ি আদৌ আসবে কিনা আমরা কেউ জানি না। এখন যেটা হয়, গত বছরের অভিজ্ঞতা শেয়ার করি শুধুমাত্র। গত বছরের অভিজ্ঞতা হচ্ছে আমাদের 11টা বেজে গেছে, কোনো গাড়ি নাই, কোনো গাড়ি নাই। কেন গাড়ি নাই? কারণ যানজটে পড়ছে, কোনো গাড়ি ঘুরতে পারতেছে না, ওটাই যায় আবার আসে। তো সন্ধ্যার পরে যে গাড়িগুলো গেছে সেই গাড়িগুলো কোনোভাবে ব্যাক করতে পারছে না। তো আমাদের 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে, আমরা কি করব? তখন যাই হোক, আমার সাথে মোয়াল্লেমের সম্পর্ক ভালো থাকার কারণে আমি অনেক কষ্টে 3টা গাড়ি কোনোভাবে ম্যানেজ করেছিলাম। তো আমি আধা মাইল, মানে আধা কিলো হেঁটে চলে গেছি আগে ওদের লোকজনকে নিয়ে, আমি ওই গাড়িতে উঠে গাড়ি লক করে নিয়ে আসছি, আমার হাজিদেরকে উঠাইছি। কিন্তু ওই সময় আরও 3-4টা এজেন্সির সব হাজির আইসা গেটের সামনে ভিড় করছে। ওই সময় যাই হোক, আমাদের যারা ছিল সব হাতটা দিয়ে আটকায় দিয়ে কোনোভাবে উঠাইছি। তারপরে কিন্তু আমাদের গাড়ি মানে অপ্রতুল ছিল, অনেকেই যেটা হয়েছে সেটা হেঁটে চলে গেছেন। তো এই সময় কিন্তু অনেক যুদ্ধ, এই যুদ্ধটা যারা জয়ী হবেন তারা সুন্দরভাবে আরাফা শেষ করে আসতে পারবেন। ওই সময় আসলে গ্রুপ ওয়াইজ দেখা গেল, আপনাকে বললাম যে আপনি শফিক সাহেবের গ্রুপে 45 জন থাকেন, আপনি সিদ্দিক সাহেবের গ্রুপে 45 জন থাকেন, কিন্তু গাড়ি আসছে একটা, সবাই যে যেভাবে পারলেন উঠে গেলেন, কিন্তু দয়া করে কেউ মহিলাকে ছাড়বেন না। যদি মহিলাকে ছাড়েন, আপনার সঙ্গীকে যদি ছাড়েন, তাহলে ওনাকে মুজদালিফা, মিনা কোথাও গিয়ে পাবেন না। তখন ইবাদতও শেষ, কান্নাকাটি করতে থাকবেন, উনি ওদিকে কানবে আদম আর হাওয়ার মতো, একজন ইয়েতে আরাফাতে থাকবে, আরেকজন মিনাতে থাকবে, কান্নাকাটি করবে। হ্যাঁ, তো এই কারণে আপনি যদি গাড়িতে উঠেন, কিন্তু আপনার সাথে যিনি মহিলা আছে তিনি যদি গাড়িতে উঠতে না পারেন, আপনি গাড়ি থেকে নেমে যাবেন, কিন্তু আপনার মহিলাকে ছাড়বেন। আপনি দরকার হলে পরে গাড়িতে যান, দরকার হলে অন্য কারো গাড়িতে যাবেন, আপনাকে তো মুজদালিফা পৌঁছায় দিবে, যেই গাড়ি হোক আপনাকে মুজদালিফা পৌঁছায় দিবে। কিন্তু দয়া করে কখনোই আপনার সাথে যে মহিলা থাকবে তাদের হাত ছাড়বেন না, যেভাবেই হোক এই যুদ্ধে জয়ী হইতেই হবে, নইলে আদম আর হাওয়ার মতো ঘটনা ঘটবে। এই ঘটনাটা ঘটেছিল আমাদের বংশালয় এক আন্টির ঘটনা। সেটি হচ্ছে যে ওনারা, আমি আর আপনাদের যে এজেন্সির যে ওনার ছিলেন, উনি আর আমি সর্বশেষ অপেক্ষা করছিলাম যে আমাদের কোনো হাজি আছে কিনা। তো আমরা দুজন যখন গাড়িতে উঠতে যাই, তখন দেখি যে দুইজন সুন্দর করে হাত ধরে আসতেছে, এর মধ্যে একটা হুইল চেয়ার আছে। তো ওনারা বের হয়ে আসতেছে, হঠাৎ করে আমাদের চোখে পড়লো যে এটা তো আমাদের হাজি। আমাদেরকে কিন্তু ইনফর্ম করে যায় নাই যে ওনারা অন্য কোথাও গিয়েছেন, আমাদের সব হাজি আমরা গাড়িতে উঠাই দিয়েছি। তুমি আসার পরে বলে যে আমরা তো করছি, কি বলে, আমরা তো ওয়াশরুমে গেছিলাম। তো আপনি ওয়াশরুমে গেছিলেন, কাউকে বলে গেছিলেন? কয় না, কাউকে বলে যায় নাই। তো ভালো কথা। তারপরে যেটা হলো, ওনাকে অনেক কষ্টে, হুইল চেয়ার আসলে খুব কষ্টে, যারা হুইল চেয়ার নেবেন মনে করছেন ফ্যামিলির জন্য, তাদের জন্য আসলে খুব কষ্ট হুইল চেয়ার নিয়ে হজ করা, হুইল চেয়ার নিয়ে আরাফা, মিনা, মুজদালিফাতে হুইল চেয়ার নিয়ে যাওয়াটা, রাস্তা অনেক উঁচা থাকে, হুইল চেয়ার উঠানো কি পরিমাণ কষ্টে। যারা হুইল চেয়ারগুলো ঠেলেন, যেসব ছেলেরা বা স্বামীরা, ভাইরা, আমরা দেখি তাদের কষ্ট, মানে এই কষ্ট বর্ণনা করা যাবে না। তো এই জন্য সুস্থ থাকতে হজ করাটা খুব জরুরি। তো যেটা হলো, আন্টি আঙ্কেলকে নিয়ে আমরা গাড়িতে উঠলাম, আমাদের সাথে আরও কয়েকজন ছিলেন। তো ওনারা বললেন যে আমরা আমাদের মতো চলে যাব, আমাদের অসুবিধা নেই, আপনারা দুইজন আপনাদের কাজ করেন, অসুবিধা নেই। তো ওই আঙ্কেল আন্টি বললেন যে আমরা যাব, ঠিক আছে আপনি আসেন। আমরা জাস্ট 4 জন মিলে হাঁটতেছি, চোখের পলকে 2 জন নাই, চোখের পলকে 2 জন নাই মুজদালিফাতে। আমরা ডানে বামে তাকায় দেখি কোথাও নাই, আবার পিছনে হাঁটা শুরু করলাম, প্রায় 30-40 মিনিট হাঁটলাম পিছনে, খুঁজে পাই না, কোনোভাবেই নাই। খুঁজে না পাওয়ার কোথায় যাবে, মানে চোখের পলকে জাস্ট মানে ধরেন 30 সেকেন্ড সময়, এর মধ্যে কিন্তু
তারা মিসিং। পরে আমরা যখন তাকে পাইলাম না, আমরা আমাদের মতো চলে আসলাম। আমাদের কাছে আমি সাথে সাথে হজ অফিসে জানাইলাম, মোয়াল্লেম অফিসে জানাইলাম যে আমার 2জন হাজিকে পাচ্ছি না। দুপুরবেলা 2টা বা 3টার দিকে আঙ্কেল আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, না আন্টি আমাকে ফোন দিছে, সরি আন্টি ফোন দিয়েছেন। আন্টি ফোন দিয়েছেন হচ্ছে আমি অমুক জায়গায় আছি বাবা, আমাকে নিয়ে যাও। তা আমি বললাম যে আঙ্কেল কোথায়? আমি তো জানি না। তা আমি বললাম আপনার কাছে যিনি আসেন ওনাকে দেন। তো ফোনটা দিল, বললো যে উনি তো অনেক শক্ত মানুষ, ওনাকে আমরা একাই পাইছি, উনি ওনার স্বামীকে হারায় ফেলছেন। হ্যাঁ, আবার কি হয়েছে, আন্টি কিন্তু হুইল চেয়ার ইউজ করেন, আন্টির হুইল চেয়ার আন্টির কাছে নাই, হুইল চেয়ার আঙ্কেলের কাছে। তো ওনাকে যাই হোক, ওনাকে অনেক কষ্ট করে উদ্ধার করে নিয়ে এক জায়গায় রাখছে। ওনাকে বললাম ঠিক আছে ওনাকে রাখেন, এখন আঙ্কেলের তো খোঁজ খবর পাচ্ছি না। এদিকে আঙ্কেল কি করছেন, তার ওয়াইফকে খুঁজতে গিয়ে উনি পাথর মারতে পারেন নাই, উনি কিছুই করেন নাই। উনি ওনার এরামের কাপড় হারাইছে, শুধু হুইল চেয়ারটা নিয়ে আঙ্কেল ঢুকছে মনে হয় রাত 10টা বা 11টার দিকে। খুব হন্তদন্ত হয়ে তাঁবুর মধ্যে ঢুকলো। আমরা তো পাগলের মতো হয়ে রয়েছি, আন্টিকে আনতে দিতে পারতেছি না, কারণ যদি আঙ্কেলকে ছাড়া আন্টিকে আনতে যাই ওদিকে আন্টি সেন্সলেস হয়ে যাবে, যে আঙ্কেলকে খুঁজে পাওয়া যাইতেছে না, মানে এমন এক অবস্থা। পরে উনি আসলো, ওনাকে নিয়ে বললাম যে কাহিনী কি, বলে যে আমি তো খালি একের পর এক রাস্তায় ঘুরতেছি আর তোমার আন্টিরে খুঁজতেছি, আমি তো কোথাও পাই না, আমি তো পাগল হয়ে যেতাম আর একটু হলে। তো ওনাকে যাক আমরা খাবার টাবার খাওয়ায় ঠান্ডা করে আবার 2.5 ঘন্টা হেঁটে গিয়ে আন্টিকে নিয়ে আসতাম। ওই জায়গায় তো তখন কোনো গাড়ি থাকে না, আপনাকে সব জায়গায় হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে। 2.5 ঘন্টা হেঁটে গেলাম, 2.5 ঘন্টা হেঁটে আসলাম আঙ্কেলকে নিয়ে, ওই হুইল চেয়ার ঠেলে, কারণ আন্টিকে তো হুইল চেয়ারে নিয়ে আসতে হবে। এই যে লোকটা সারাটা দিন হুইল চেয়ারটা ঠেললো এভাবে বাঁকা হয়ে, কি পরিমাণ কষ্ট করতে হয়। তো 5 ঘন্টা আবার আন্টিকে নিয়ে রাত্রে প্রায় কয়টার সময়, আমরা প্রায় 4:30 পৌনে 5টার দিকে আমরা আবার তাঁবুতে ফিরলাম, আন্টিকে নিয়ে আসলাম। এই যে মধুর মিলন, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের যে মধুর মিলন, এটা অনেক প্যাথেটিক, অনেক কষ্টের। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যে এটা আপনারও কষ্ট হয়, আপনার সাথে যেসব মাহরামরা যাবেন, মহিলারা যাবেন, তাদেরও অনেক কষ্ট হয়। দয়া করে তাদের হাত ছাড়বেন না। কোনো প্রয়োজন হলে অপেক্ষা করেন, আরেকটা গাড়িতে উঠায় দিব। আপনাদেরকে ছাড়া তো কেউ যাবে না, কোনো একজন হাজি রেখে মোয়াল্লেমের একটা লোকও যাবে না, আপনাকে যেভাবেই হোক পৌঁছায় দিবে মুজদালিফায়। তাইলে দরকারটা কি, আন্টি উঠে গেছে আপনি উঠতে পারলেন না, এই কাজটা কেউ করবেন না, আপনারা আপনাদের মহিলাকে সাথে রাখবেন। এখন আলোচনা সংক্ষিপ্ত করি, সেটি হচ্ছে মুজদালিফা থেকে আমরা হেঁটে মুজদালিফায় গিয়ে যেটা হবে সেটি হচ্ছে রাত্রি যাপন করবেন। বিস্তারিত বলে দিবে আপনাদেরকে আলোচনায় কি করবেন, কি ইবাদত করবেন। রাত্রি যাপন করার পর আপনাদের গাইড যদি বলে যে আপনারা আগে মিনাতে যাবেন, তাঁবুতে গিয়ে ফ্রেশ হয়ে পাথর মারতে যাবেন, তাহলে আপনারা সেভাবে যাবেন। আর যদি বলে যে না আগে পাথর মারবো, তাহলে গাইডকে অনুসরণ করে আপনারা পাথর মারতে যাবেন। এরপর আপনাদের যে কার্যক্রমগুলো আছে, প্রচণ্ড গরম, কেউ অতিরিক্ত লোড নেবেন না। যেটি হয় সেটি হচ্ছে যে একই দিনে সব কাজ শেষ করে ফেলতে চান, এই সব কাজ শেষ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যান, এরকম মানে আর হাঁটতে পারেন না, করতে পারেন না। দয়া করে আপনারা এই সব কাজ একদিনে করবেন না, আপনার তো সময় আছে, 3 দিনের সময় দিয়েছে। আপনারা আপনাদের শারীরিক সুস্থতা বজায় রেখে আপনারা আপনাদের ইবাদতগুলো করেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু এত কষ্ট করে তারপরে যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, মিনাতে অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনার সেবা করার জন্য আমরা সব হাজিরা আছি, কিন্তু আপনার আপনজনের সেবা তো পাবেন না। আপনার মিনার তাঁবুর মধ্যে তো আর আপনাকে আন্টিকে আনতে পারতেছেন না, বা আন্টি অসুস্থ হলে তো আপনি যেতে পারতেছেন না, অথবা আপনার মা অসুস্থ হলে তো ছেলে যেতে পারতেছে না। তো এই আরাফাতে মিনাতে সুস্থ থাকাটা খুব জরুরি। এইটা কিন্তু আমাদের উপরেই ডিপেন্ড করে, আমরা যদি একটু সতর্ক হই হবে। আচ্ছা, মিনার খাবার, আরাফার খাবার, আমাদের এক হাজির ভাষায় মিনার খাবার হচ্ছে জেলখানার খাবার। হ্যাঁ, তো এই মিনার খাবার আর আরাফার খাবারটা, কারণ এখানে আমাদের হাতে কিছু করা থাকে না, এটা মোয়াল্লেম দেয়। যেই খাবারটা দিবে এটা হয়তো সৌদি কোনো বাবুর্চি রান্না করতেছে, অথবা অন্য কোনো দেশে বাবুর্চি রান্না করতেছে, এবং আপনাদেরকে যে খাবারটা দিবে এটা হয়তো আপনারা অনেকে খেতে পারবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হয়তো যে রুটিটা দিচ্ছে সে রুটিটা অনেক শক্ত, সকালবেলা নাস্তায় এটা হতেই পারে। হ্যাঁ, যেটা দিচ্ছে আমাদেরকে সেটা খেতে হচ্ছে। দুপুরবেলায় যা দিবে তাই খাবে। হয়তো দেখবেন যে গোস্ত আর ভাত দিচ্ছে, গোস্ত হয়তো লাফাইতেছে, দেখবেন মুরগি লাফাইতেছে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তো এই খাবারগুলো আসলে জেলখানার খাবার। যদি মনে করেন যে কেউ খেতে পারবেন না, আমরা ব্রুশিয়ারে সুন্দর করে লিখে দিয়েছি যে আপনারা কিছু শুকনো খাবার নেবেন, যে জিনিসগুলো আপনারা খেতে পারেন। বিশেষ করে মা বোনরা আসলে এই খাবারটা অভ্যস্ত না, কারণ আমরা হয়তো ছেলেরা অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু মা বোনেরা কিন্তু সহ্য করতে পারেন না। ওনাদের ভাতের সাথে মরিচ লাগবে, ভাতের সাথে আচার লাগবে, এইটা লাগবে সেটা লাগবে। যদি আপনাদের এরকম কিছু হয়, আপনারা
একটু আচার নিয়ে নিয়েন, আপনারা মরিচের গুঁড়া নিয়ে নিয়েন দরকার হলে, এরপরে চিড়া অথবা অন্য শুকনো যে কোনো খাবার, পাউরুটি, বিস্কিট এই ধরনের কিছু যদি হয় এগুলো সাথে রাখবেন। প্রচুর পরিমাণে পানি খাবেন, প্রচুর পরিমাণে জুস খাবেন, ফল খাবেন ওই সময়গুলোতে, কারণ সুস্থতা খুব দরকার। খাবার খেতে না পারলে এই শুকনো খাবারগুলো সাথে রাখবেন। আরাফার ময়দানও সেম। মিনা তো যে 4-5 দিন আমরা থাকবো, অনেকেই খেতে পারেন না, অবজেকশন দেন, কিন্তু আপনাদের শুকনো খাবার, কারণ ওই জায়গায় ভাই আমাদের কিছু করার নেই, আমরা আমাদের রান্না করাও খাবারও খাওয়াতে পারবো না, আমরা আপনাদেরকে কোনো ক্যাটারিং থেকে খাবার এনেও খাওয়া দিতে পারবো না, বা আশপাশে এরকম ওরকম কোনো মাতবাখ নাই, যেটাকে বলে মানে কিচেন নাই, যেখান থেকে আপনাদেরকে খাবার নিয়ে এসে আমরা খাওয়াইতে পারবো, সুযোগও নাই, বা আপনিও পাবেন না। দরকার আছে 1 ঘন্টা হাইটে গিয়ে খাবার খুঁজে আবার 1 ঘন্টা আসা, এই এনার্জি আসলে কারো থাকে না ওই সময়, কারণ আপনাদেরকে পুরো হাঁটার উপরেই থাকতে হয় 3-4 দিন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং আমরা মিনার কাজ শেষ করে আমরা হোটেলে আসব। হোটেলে আসার পরে আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমাদের যেদিন সরকারি ফ্লাইট 21 তারিখ, আমাদের ম্যাক্সিমামেরই ফ্লাইট হচ্ছে 21 এবং 22 তারিখে ফিরতি ফ্লাইট। তো ইনশাল্লাহ আমরা ফ্লাইট শুরু হওয়ার প্রথম 2 দিনের মধ্যেই বাংলাদেশে চলে আসব। এটি হচ্ছে সবচেয়ে আশার দিক, ভালো দিক, যে আপনাদেরকে অধিক সময়ের মক্কায় থাকতে হবে না, হজ শেষ করেই আপনারা প্রথম ফ্লাইট এবং দ্বিতীয় দিনের ফ্লাইটেই বাংলাদেশে চলে আসবেন। এটি হচ্ছে আমাদের বিষয়। আর হচ্ছে লাগেজে কী কী নেবেন, হ্যান্ড লাগেজে কোনো ধরনের কেচি বা ধরেন নেল কাটার অথবা তরল জাতীয় কোনো কিছু নেওয়া যাবে না। প্রয়োজনীয় ওষুধ রাখতে পারেন প্রেসক্রিপশন অনুযায়ী, কিন্তু তরল ওষুধ রাখতে পারবেন না, যেগুলো হচ্ছে ট্যাবলেট বা ক্যাপসুল টাইপের, এগুলো রাখবেন। প্রয়োজনীয়গুলো খুব জরুরি, যেটা যেটা আপনার লাগবেই। আর হচ্ছে বাকি সব কিছু হ্যান্ড লাগেজে রাখতে পারবেন। হ্যান্ড লাগেজের ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে আপনারা অবশ্যই র্যাপিং করবেন কিনা, যদি লাগেজ হয় র্যাপিং করার প্রয়োজন নাই, কিন্তু যদি আপনারা এটা কার্টুন করেন বা অন্য কোনোভাবে নেন, হয়তো বস্তার মধ্যে নিলেন, কার্টুন করলেন, সেক্ষেত্রে র্যাপিং মাস্ট, আপনাকে র্যাপিং করতেই হবে। তো আপনারা যখন ফ্লাইটের আগেই আপনারা যেই জায়গায় থাকবেন ওখানে আশপাশে যে বাক্কালাগুলো আছে, বাক্কা মানে হচ্ছে যে দোকানগুলো আছে, সেই দোকান থেকে আপনারা র্যাপিং পেপার পাওয়া যায়, র্যাপিং পেপারগুলো করে নেবেন। র্যাপিং ছাড়া কোনো লাগেজ অ্যালাউ করবে না, উইদাউট ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ ছাড়া যে কোনো ধরনের লাগেজ আপনাদের র্যাপিং করতেই হবে। আর 46 কেজি বেশি নেওয়া যাবে না। অনেকে প্রশ্ন করেন জমজম পানি লাগেজে নিতে পারবো কিনা। এইটা যদি আপনাদের লাক ভালো হয় নিতে পারবেন, লাক ভালো না হলে এই পানিগুলো আপনাদের হয়তো এয়ারপোর্টে ফেলে দিতে পারে। যেমন 2022 সালে বিমান বারবার, যেখানে আমরা ওয়েটিং জোনে ছিলাম, ওখানে আসার পর আমাদের বলতেছিল তোমাদের সবার লাগেজ থেকে পানি বের করো। তো অনেকে ভয়ে বের করে ফেলছে, অনেকে কিছুই করে নাই। তো যেটা কিছু করে নাই সেটা আবার চলেও আসছে। হ্যাঁ, তো একটা রিস্ক নিতে পারেন, যেহেতু আমরা হাজিদের এত কষ্ট করে গেছেন, এত টাকা খরচ করে 2-5টা বোতল নিয়ে আসবেন, একটা রিস্ক নিয়েই নেবেন। যদি হয়ে গেল হয়ে, কোনো সমস্যা নাই। হাজিদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছাড় দেয়, আর 2-1 কেজি ছাড় দেয়। 23-23-46 জায়গায় হয়তো 47-48 হয়ে গেছে, 2 কেজি পর্যন্ত হাজিদের ক্ষেত্রে অনেক সময় অ্যালাউ করে। সো ভয়ের কিছু নাই, ভাই আমার তো 48 হয়ে গেছে, এখন আমি কি করব, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু না। 48 হলে দিয়ে দেন, 49 হলে ঝামেলা আছে। 2 কেজি পর্যন্ত এটা হয়ে যায়। সেই প্রশ্নগুলো করবেন, এই জন্য বলে দিচ্ছি। না না না, লাগেজ হচ্ছে আপনাদের 2টা লাগেজ 23 করে 46 কেজি, আর হ্যান্ড লাগেজ হচ্ছে 7 কেজি। বুদ্ধি শিখায় দেই, সেটা হচ্ছে যে এই বুদ্ধি শেখানো উচিত না, তারপর যেহেতু হাজিরা আমাদের মেহমান, কিছু বুদ্ধি তো শেখাতেই হয়। সেটা হচ্ছে যেই হ্যান্ড লাগেজটা নেবেন ওটাতে 7 কেজি নেবেন, সাথে ছোট ছোট 2-1টা হ্যান্ড লাগেজ, একটা এই কাঁধে ঢুকাবেন, একটা এই কাঁধে ঢুকাবেন, এমনি করে আরও 3 কেজি নেবেন, 10 কেজি পর্যন্ত নিয়ে চলে আসবেন সিস্টেমে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে মোটামুটি এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আর হচ্ছে ইলেকট্রিক ডিভাইস নিতে পারবেন, আপনার পাওয়ার ব্যাংক, মোবাইল, ল্যাপটপ সব কিছু নিতে পারবেন হ্যান্ড লাগেজে অথবা হাতে করে নিতে পারবেন। ল্যাপটপের জন্য আলাদা ব্যাগ নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা হ্যান্ড লাগেজে লাগবে না। বাট যখন ইমিগ্রেশন ক্রস করবেন তখন আপনাদের ল্যাপটপটা খুলে দেখাইতে হবে যে এইটা ল্যাপটপটা আলাদা করে আপনাকে দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি আপনাদের একটা ধারণা। আমরা প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে আপনাদেরকে আরও বিস্তারিত বলে দিব, এবং যখন যেখানে যাব আমাদের আলোচনা হবে। দয়া করে আলোচনাগুলোতে থাকবেন। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন মদিনা যাব, মদিনা যাওয়ার আগে আমাদের কিন্তু আলোচনা হয়
সে আলোচনায় মদিনায় যাইতে গেলে কখন কিভাবে যাব, কয়টার সময় যাব, মদিনায় গিয়ে কোথায় উঠতেছি, সব বিষয় আবার বিস্তারিত আপনাদেরকে তখন একটা ধারণা দেওয়া হবে। তো সবাই আলোচনাগুলোতে থাকবেন, আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে জি জি আমার তো মানে একদম যে আমরা আমাদের লাগেজে যে পাসপোর্টের ফটোকপি রাখবো। আচ্ছা ওই যে আমাদের তো সার্টিফিকেট হলো দুইটা মেডিকেলের, একটা হলো আপনাদের মুভমেন্টের সার্টিফিকেট, একটা হলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, যেটা আমরা ভ্যাকসিন দিয়ে পেয়েছি, সেগুলোর কোনো কপি রাখবো। আচ্ছা এই যে এরকম অনেকগুলি প্রশ্ন আর কি। তারপরে যে এই যে টেস্ট রিপোর্টগুলি কি সঙ্গে রাখতে হবে নাকি, যেমন এই যে আমরা 7টা আচ্ছা হ্যাঁ, আপনি প্রশ্নগুলো করেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা রাখবো কিনা। আচ্ছা আর কিছু? তারপরে যে হোটেলের কথা তো শুনলাম, এই যে হোটেলের যে আপনাদের মোবাইলের নাম্বার জানেন না, কিন্তু ওনার কি যে হোটেলে থাকবো সেখান থেকে কোনো মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার থাকে কিনা, এগুলো কি আমরা জানতে পারবো? আচ্ছা ওকে, আর কিছু আছে? অনেকগুলি বিরক্ত না না না, আমি বিরক্ত হচ্ছি না, আমি বিরক্ত হবো না, আপনাদের ট্রেনিং এর জন্যই তো নিয়ে আসছি। এই যে আমাদের হ্যাশকমে তো আপনি বলছেন যে 8 ঘন্টা আগে যেতে হবে, জি মানে তো সেটা আমরা জানবো কেমন করে যে আমাদের কয়টা ফ্লাইট এবং কত আগে যেতে আচ্ছা হবে? ওকে জি তারপরে আরো একদমই বলে দিই আর কি, এনআইডি কার্ড, আমাদের কি এনআইডি কার্ড আচ্ছা দিতে হবে কি। তারপরে যে বোর্ডিং পাস কিভাবে হবে, তারপরে যে মানি এক্সচেঞ্জ, আমরা তো কিছু পয়সা টয়সা এক্সচেঞ্জ করবে কিভাবে, কাপড় বানানোর সঙ্গে কাপড়ের যে ওজন যেটা আপনি বললেন, আমার মনে হয় এটা ঠিকই আছে। এই ধরনের বা আপনারা আমাদের কিছু ছাতা টাতা আমরা ওকে ঠিক আছে, আমি বুঝছি। একটা হচ্ছে যে আপনার সাপোর্টটা যেটা মনে করেন যে আপনাদের ক্যাম্প, এটা আপনি বলার চেষ্টা করবেন কি অসুস্থ হলে আমরা জি মেডিকেল যে ক্যাম্পগুলি তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে থাকবে কিনা, এইগুলো। আচ্ছা ওকে সরি না না ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন। তো এখন যেটি হচ্ছে যে আপনাদের ভিসা পাসপোর্টের কপি, এরপরে হচ্ছে আপনাদের যে ভ্যাকসিনের কপি, এগুলো আমরা আপনাদের অবশ্যই সাথে রাখবেন, কারণ হচ্ছে পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে সিম নেওয়ার ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট এবং ভিসার কপি লাগবে। এটা আমি তখনই বলেছি আলোচনায়, যেটা আপনাদের লাগবে। আর হচ্ছে আপনাদের টেস্টের কোনো কাগজ নেওয়া লাগবে না, শুধুমাত্র যারা ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান আপনার প্রেসক্রিপশনটা সাথে রাখবেন। আর হচ্ছে আমরা আপনাদেরকে টিকিট পাসপোর্ট অবশ্যই দিয়ে দিব, এবং সেখানে আপনাদের ভ্যাকসিনের কাগজটাও দিয়ে দিব। আর যারা আপনাদের করোনা টেস্টের যে রিপোর্টটা যাদের কাছে আছে সবাই এটাও সাথে রাখবেন। আমি বলতাম এই আলোচনাগুলো আমার নোটে আছে, আমি সর্বশেষ আর কি কি করবেন আমি বলে দিতাম। এরপরে হচ্ছে আপনি যেটা বললেন যে মোটামুটি আসছে, আর কিছু আছে যে ব্যাগেজের ক্ষেত্রে কি বলছিলেন? মানি এক্সচেঞ্জ হচ্ছে আপনারা এয়ারপোর্টে বা হাজি ক্যাম্পে টাকা এক্সচেঞ্জ না করে আপনারা আপনাদের পরিচিত আশপাশে এখনই করে নেন, কারণ যতদিন যাবে তত রেট বাড়বে। আর সৌদি আরবে এটা ডিপেন্ড করে, সৌদি আরবে বাংলাদেশে যদি 31 টাকা পান, সৌদি আরবে ওটা 33 টাকা 34 টাকা পর্যন্ত হবে এক্সচেঞ্জ রেটটা। আর ডলার না নেওয়ার জন্য অনুরোধ করব, ডলার একবার এক্সচেঞ্জ করবেন, ওটা থেকে আবার রিয়েলে কনভার্ট করবেন, আপনাদের খরচ অনেক বেশি পড়ে যাবে। সো এটা করার দরকার নেই, আপনারা এখান থেকে মানি এক্সচেঞ্জ থেকে টাকা যার যেটা প্রয়োজন এটা নেবেন। এরপরে যদি কেউ কখনো আটকে যান আমাদেরকে বলবেন, আমরা হয়তো আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে টাকা পেতে পারেন বা কিভাবে পাবেন। আমরা ওখানে আপনাদেরকে এই সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আছি। জি আচ্ছা, কুরবানির ব্যাপারটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের প্যাকেজে কুরবানির নাই। তো আমরা সবসময় হাজিদেরকে পরামর্শ দিয়ে থাকি যে ওখানে বুথ আছে, আপনারা বুথে ইচ্ছা করলেই করতে পারবেন, সেটা হচ্ছে যে টাকা জমা দিতে পারবেন, আপনি আপনার টাকা দিয়ে দিলেন। আবার আপনি যদি মনে করেন যে আমরা তো করি কুরবানি গোস্ত দিয়ে হাজিদেরকে একটু সেবা করি, যে কুরবানি গোস্তটা সব হাজিদেরকে খাওয়ানোর চেষ্টা করি, সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে না আমি এজেন্সিকেই দায়িত্ব দিচ্ছি, তারা আমার কুরবানিটা দিয়ে দেয়, সেক্ষেত্রে সময় মতো আমাদের গাইড যারা আছেন তারা প্রত্যেকটা রুমে নক করবেন যে আপনারা কেউ আমাদেরকে কোরবানি দিবেন কিনা। তখন ওনারা নোট করে আপনাদের টাকাটা নিয়ে নিবে, আমরা সেই অনুযায়ী পশু কিনে জবাই করে ফেলবো, এবং আমরা ওই গোস্তটা কিছু অংশ নিয়ে এসে আপনাদেরকে আমরা হজের পরে খাওয়ানোর চেষ্টা করি, যাতে আপনারা কোরবানি গোস্তটা খেতে পারেন। বাট এটা আমরা সহজে করি না, আপনাদের রিকোয়েস্টেই করি। আমরা এই সুযোগটা রাখছি, যদি কেউ চান আমরা করে দেবো ইনশাল্লাহ। আর এটা যেটা বলেছেন যে ওখানে যাওয়ার পরে হোটেলের কার্ডগুলো তো আমরা আপনাদেরকে দিয়ে দিব, হোটেলের কার্ডের মধ্যে হোটেলের নাম্বার আছে,
আর যাওয়ার পরে প্রত্যেকেই যার যার গাইড আছে সেই গাইডের মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন, মোবাইল নাম্বার নিয়ে আপনারা কথা বলবেন। আর হোটেলের ব্যাপার সরি হসপিটালের যে নাম্বার, এই সৌদি হসপিটালগুলোতে আসলে তো ওরা আরবি ছাড়া কিছু বুঝে না, তো আপনাদের কন্ট্যাক্ট করাটা আসলে ডিফিকাল্ট। আর হজ মিশনের নাম্বার আছে, হজ মিশনের নাম্বারটা আমরা চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ওখানে গিয়ে কালেক্ট করে আমরা দিয়ে দিব। আর সেটা বাংলাদেশি যারা আছেন তারা হয়তো রিসিভ করবেন, অসুবিধা নেই, এটা আমরা দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নাই। জি, কুরবানির জন্য আপাতত 800 বা 850-এর মতো লাগতে পারে। হ্যাঁ, রিয়াল 850 বা 800 রিয়াল। করোনা টেস্টের কাগজটা সাথে রাখবেন, এয়ারপোর্ট অনেক সময় এটা ধরতে পারে। করোনার টিকা সার্টিফিকেটটা করোনা ভ্যাকসিন যেটা দিয়েছেন, একটা একটা করে নেই। জি, না এই ভ্যাকসিন না, এটা তো হচ্ছে মেনিনজাইটিস আর ইনফ্লুয়েঞ্জা দিয়েছেন, এটা আমরা চেক করে অলরেডি প্রিন্ট করে ফেলেছি, এটা আমরা আপনাদেরকে পাসপোর্টের সাথে দিয়ে দিব। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্লাইট নিয়ে একটা কথা উঠেছিল যে আপনাদের ফ্লাইট কখন, আপনারা যখন টিকিট পাসপোর্ট নিতে আসবেন তখন তো আমরা আপনাদেরকে ফ্লাইট নাম্বার সব বুঝাই দিব, আপনাদের টিকিটই সব আছে, এবং তখন বলে দিব কত ঘন্টা আগে ডিপার্চার করবেন, কয়টার সময় আপনাদের ফ্লাইট, কয়টায় ওখানে পৌঁছাবেন, সব ওই দিন আপনাদেরকে বুঝাই দিব। আচ্ছা আচ্ছা এইটা দেখি, আমরা চেষ্টা করব যদি সংখ্যাটা কম হয় তাহলে দেওয়ার চেষ্টা করবো, বেশি হলে আসলে ডিফিকাল্ট দেওয়া, এরপর আমরা দেখব। জি, হ্যাঁ, আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন, ক্রেডিট কার্ড অবশ্যই পাসপোর্টে এন্ডোর্স করে নেবেন, ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন। জি জি, হ্যাঁ জি, এন্ডোর্স করতে হবে, এন্ডোর্স করা ছাড়া আপনাকে ইউজ করতে দেবে না, পাসপোর্টে এন্ডোর্স করতেই হবে। আপনার কি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড? সেক্ষেত্রে হয়তো, ও বাইরের দেশে, সেক্ষেত্রে শিথিলতা আছে। হ্যাঁ, ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ উঠাতে পারবেন। না যায়, ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ উঠানো যায়, আমি তো উঠাইছি, ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ উঠানো যায়। না অবৈধ না, চার্জ কাটে। আচ্ছা যাও, আমরা অপ্রাসঙ্গিক আলোচনাগুলো কম করি। জি, আমি ক্রেডিট কার্ড রেখে একটা কথা বলে দিই। ক্রেডিট কার্ড যাদের বাংলাদেশি ক্রেডিট কার্ড আছে তারা প্রত্যেকেই বছরে $12,000 আপনারা বছরে ইউজ করতে পারবেন, এবং ওটা পাসপোর্টে এন্ডোর্স থাকতে হবে, এবং আপনি যে দেশে যান না কেন ব্যাংকের সাথে, ব্যাংকে ইনফর্ম করতে হবে যে আমি সৌদি যাচ্ছি, ওরা সেই অনলাইনে সেই বিষয়টাকে ঢুকায় রাখবে, আপনারা ওখানে পে করতে পারবেন এবং ক্যাশও তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? অবশ্যই ব্যাংকে এটা ইনফর্ম করতে হবে এবং আপনাকে পাসপোর্টের সিল মেরে দিবে, তখন আপনার কাজ করবে। যদি ইনফর্ম না করেন তাহলে ওখানে উঠবে না। আচ্ছা, আর প্রশ্ন একটু শেষ করি। আপনার এই আব্দুল্লাহ একটু দেখাবার কার প্রশ্ন আছে, বলেন এতে শোনা। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টস নিতে হবে। আচ্ছা, শুধুমাত্র সরকারি যারা চাকরি করেন তাদের এনওসি লাগবে, সরকারি চাকরি যারা করেন এনওসি ছাড়া আপনারা এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম ফ্লাইটে যারা যাচ্ছে শুক্রবারে, সেদিন জুমার দিন, তাহলে প্রথমে কি যে ওমরার সময় এবং জুমার টাইমটা ওটা কি এইটা তো করবে কিনা, এটা একটু এইটা তো বলে দিলাম যে গাইড ওখানে গিয়ে সিদ্ধান্ত নেবে যে কোন সময় আমরা হোটেলে পৌঁছাচ্ছি, গাইড সিদ্ধান্ত নেবে, আপনাদেরকে সেভাবে টাইমটা বলে দিবে। জি, আপনার প্রশ্নটা বুঝি নাই। হ্যাঁ পারবেন, এখান থেকে এন্ডোর্স করে নিতে হবে এবং ব্যাংকে ইনফর্ম করতে হবে। বাংলাদেশি না, বাইরের।
হ্যাঁ, বাইরেটা পারবেন। আমি এই যে লাগেজের কথা বলছি, আপনি জি। যে বললেন যে আমরা দুইটা বড় লাগেজ কিনেছি, হ্যাঁ, তা আপনি বলছেন মদিনায় গেলে আর একটা ছোট লাগেজ ব্যবস্থা করতে হবে, আর একটা লাগেজ ছোট কিনলে না না, আমি এটা বলি না আপনাকে কিনতে, সেটা হচ্ছে যদি আপনার থাকে তাহলে ওটা ইউজ করবেন, আর যদি মনে করেন যে আপনি বড় লাগেজ নিয়ে যাবেন কোনো আপত্তি নাই তো। অনেকে আছে না দুইটা লাগেজ নিয়ে যাবে সাথে আবার একটা হ্যান্ড লাগেজ, তাহলে তার লাগেজ হলো কয়টা, তিনটা, সেক্ষেত্রে উনি একটা লাগেজ ইউজ করতে পারে, দুইটা লাগেজ রেখে গেল। না, আমি বলতে চাচ্ছি আমরা দুইটা বড় ওই যে 24 ইঞ্চি কিনেছি, জি, জি, জি। দুইজনের জন্য। আপনার দুইটা নিয়ে যাবেন, এই দুইটা আপনি নিয়ে বলছেন যাবেন। ওইখান থেকে ওই যে মদিনায় যাওয়ার জন্য এত বড়টা নেওয়া যাবে না। না না, আমি বলি নাই যাবে না, আপনার কাছে যদি অপশন না থাকে আপনি ওটাই নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। যদি অপশন থাকে ছোট করে নেবেন। তো সেক্ষেত্রে কি আরো লাগেজ কিনবো? না না, ইটস আপ টু ইউ, এটা আপনার উপর, আপনি কি করবেন না করবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ইমার্জেন্সি বাইরে ছিলাম আমি, আপনার ভিসা পাসপোর্ট দেওয়ার কবে আপনার আচ্ছা, এটা হচ্ছে ভিসা পাসপোর্ট দেওয়ার ব্যাপারে আমি বলেছি ফার্স্টেই যে 72 ঘন্টা আগে আমরা ওই বাড়ির স্টিকারের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি, তো সেটা আগামীকালকে আমরা পাঠাতে পারবো। এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পরশুদিন দুপুরের পর দিব, আর যদি এটা পরশুদিন দুপুরের মধ্যে অ্যাপ্রুভ না হয় তাহলে আমরা বুধবার দিব। এটা আমরা এজেন্সি থেকে কালেক্ট আমরা এজেন্সি থেকে কালেক্ট করবেন, এজেন্সি আমাদের যে অফিস, নতুন অফিস রামপুরা, সেই অফিস থেকে কালেক্ট করবেন এবং আমরা সবাইকে ফোন দিয়ে দেবো, যেভাবে গাইডরা আপনাদেরকে ফোন দিয়েছে গাইডরাই ফোন দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, তা আমরা আর প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন এখানে শেষ। জি, কোভিডের আমাদের যে কার্ডটা আছে ওটা নিয়ে যেতে বলছে, তাই তো? কোভিডের আমরা টিকা সার্টিফিকেট, দিয়েছি, সার্টিফিকেট, টিকা দেওয়ার সার্টিফিকেট, জি। আচ্ছা, আর এটা হলো যে এনআইডি লাগবে না। আমাদের কি মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে যাবেন আপনাদের এজেন্সির পক্ষ থেকে? না, এটা তো ওই যে হজ মিশন অ্যারেঞ্জ করে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এবার অনেক কথা বললাম, সবাই হয়তো আমার উপর অনেক হচ্ছেন যে এত এত কথা বলে কিভাবে ছেলেটা। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি দিব এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আমরা এরকম একটা ব্যাগ দিব যেটাতে আপনাদের পাসপোর্ট টিকিটগুলো বহন করবেন, সাথে নেবেন, সবসময় এটা থাকবে, এটা পানি বোতল থাকতে পারে। আপনার হারামে যখন ঢুকবেন আপনাদের জুতা তো সবসময়, হারামে তো জুতা রাখার জায়গা নাই, সেক্ষেত্রে জুতা থেকে শুরু করে বা প্রয়োজনীয় জিনিস, এটা ঘাড়ে একটা ব্যাগ থাকবে আর একটা ছাতি, আমরা এগুলো আপাতত প্রোভাইড করছি। এই হচ্ছে আমাদের এখন অনেক কথা বলেছি, যদি কথার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে একটা প্রশ্ন এসেছিল যে লাগেজের ব্যাপারে, যে আপনারা লাগেজ দেন না কেন। 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার প্রতি হাজিদের কাছ থেকে লাগেজ বাবদ 1800 টাকা প্যাকেজের মধ্যে ইনক্লুড করে রেখেছিল, সরি 2500 টাকা ওটা যোগ করে রেখেছিল, এবং ওই অনুযায়ী তারা একটা নামকা অস্তে একটা লাগেজ দিত, যেটা হয়তো এয়ারপোর্টে গিয়ে ভেঙে যাচ্ছে বা আসার সময় ভেঙে যাচ্ছে। তো এটা নিয়ে হজ এজেন্সিগুলো প্রতিবাদ করার পরে আমাদের এই লাগেজের যে টাকাটা, এটা হজ প্যাকেজ থেকে বাদ দেওয়া হয়েছে, এবং বলেছে যে প্রত্যেকটা এজেন্সি যদি চায় তারা নিজ দায়িত্বে লাগেজ নেবে, হাজিদের সাথে কথা বলে তারা কি মানের লাগেজ চান সেই অনুযায়ী ব্যবস্থা করে দিতে পারেন, অথবা হাজিরা যার যার মতো করে যে কোনো লাগেজ নিতে পারেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। তা আমরা যেহেতু লাগেজটা নেই না, কারণ এক একজনের রুচি এক এক রকম, আমরা হয়তো বললাম যে ঠিক আছে আমরা ঘরে 4000 টাকা লাগেজ ইউজ করবো, কেউ হয়তো 10,000 টাকা লাগেজ ইউজ করে, উনি ওটা নিবেই না, তো এত মতানৈক্য যাওয়ার দরকার নাই। তো আমরা এই জন্য বলি যার যার লাগেজ সে কিনে নেবেন, যার যার মতো করে ব্যবহার করবেন, যার অভিরুচি যেরকম, যার পছন্দ যেরকম সে সেভাবে ইউজ করবেন। তো আমরা সময় অনেক বেশি নিয়ে ফেলেছি আমি তো। না না, আমি শুধু বলেছি কার্টুন বা বস্তা হলে করবেন আর কি, র্যাপিং করবেন। লাগেজ র্যাপিং করলে প্রবলেম নাই, বাট যদি নাও করেন কোনো সমস্যা নাই, না করলে। আচ্ছা, আমি আমার মনে হয় যে আলোচনা এখানে শেষ করি। সবার কাছে একটা কথা বলি, সেটি হচ্ছে যে আমি 2 মিনিট সময় নিচ্ছি। আমরা 45 দিন একটা পরিবারের মতো থাকবো। গত অনেকে 2020 সালে রেজিস্ট্রেশন করেছেন, অনেকে তারপরে করেছেন, অনেকে নতুন রেজিস্ট্রেশন করেছেন। আপনাদের সাথে একটি সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কের জোরে আমরা আসলে একটা পরিবারের মতো 45 দিন থাকবো। 45 দিন মারামারি করব, ফাটাফাটি করব, এবং পরিবারে সবাই জানেন যে ভাই বোনের ঝগড়া লাগে, বাবা মার সাথে ছেলের ঝগড়া লাগে, আর আমরা তো সব অপরিচিত, হয়তো ক্ষণিকের পরিচিত, আমরা হয়তো কারোর সাথে 3 মাসের পরিচিত, কারোর সাথে 6 মাসের পরিচিত। তারপর আপনাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের কারণে আপনাদের সাথে সম্পর্ক হয়েছে। তো আপনাদের সাথে আমাদের ঝগড়া বিবাদ হওয়াটাই স্বাভাবিক, মারামারিটা হওয়া স্বাভাবিক।
তো আমরা যেহেতু একটা পরিবারের মতো, আমি চাই, এটা হচ্ছে আমার অনুরোধ, যে আমাদের এই জার্নিটা আজকে থেকে একটা পরিবারের মতো জার্নি হোক এবং শেষ পর্যন্ত আমরা একটা পরিবারের মতো আসব। হাসি, দুঃখ, কান্না, মান, অভিমান অনেক কিছু থাকবে, সবই করব শেষ পর্যন্ত, যাতে যাই হোক না কেন আবার যাতে কাঁধে কাঁধ মিলায় হাঁটতে পারি, মক্কাতে, মদিনাতে, সব জায়গায় কাঁধে কাঁধ মিলায় আবার যাতে দেশে ফিরে আসতে পারি। সবাই সবাইকে সহযোগিতা করব।